আসসালামু আলাইকুম। আমি রাজিন সামি বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি আজকে তোমাদের এসএসসির আইসিটির সেকেন্ড চ্যাপ্টারটা অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। তো তোমাদের আইসিটির 6টা চ্যাপ্টারের ভিতর 2টা চ্যাপ্টার আছে থিওরিটিক্যাল অ্যান্ড চ্যাপ্টার 2 ইজ ওয়ান অফ দোজ চ্যাপ্টার্স। সো ভিডিওটা বুঝতে তোমাদের খুব বেশি একটা কষ্ট হবে না, জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের কষ্ট করে নোটস নিতে হবে না, বিকজ তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি প্রয়োজনীয় যত নোটস অ্যান্ড প্র্যাকটিস শিট এগুলো প্রোভাইড করে রাখবো। এই চ্যাপ্টার একটা ভিডিও পাবো তোমরা, অ্যান্ড ভিডিওটা আমি এমনভাবে মেক করতেছি যাতে তোমাদের এমসিকিউ অ্যান্ড সিকিউ দুইটার জন্য একটা সলিড প্রিপারেশন হয়ে যায়। সো লেটস বিগিন। কমিউনিকেশন সিস্টেম। সো ফার্স্টে আসছে কমিউনিকেশন। হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে, যেটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ এবং যার অর্থ হচ্ছে আদান প্রদান করা। সো আমরা কি আদান প্রদান করি? আমরা ডেটা আদান প্রদান করি, ইনফরমেশন আদান প্রদান করি। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা কাকে বলে, তো তোমার অ্যান্সারটা হবে মূলত যে পদ্ধতিতে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় বা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট মাধ্যমের সাহায্যে স্থানান্তর করা হয়, তাকে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বলে। সো আই রিপিট, আমরা কি আদান প্রদান করি? ডেটা বা ইনফরমেশন। তো আমার সংজ্ঞাটা হবে যে পদ্ধতিতে ডেটা বা ইনফরমেশনকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা হয়, কাকে? ডেটা বা ইনফরমেশনকে, তাকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমে সিগন্যালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এক্ষেত্রে মূলত কোনো তথ্য সিগন্যালের মাধ্যমে আদান প্রদান করা হয়ে থাকে। সো আমরা ডেটাকে সিগন্যালের মাধ্যমে আদান প্রদান করে থাকি, অ্যান্ড এই সিগন্যাল প্রধানত দুই প্রকার, একটা অ্যানালগ সিগন্যাল, একটা ডিজিটাল সিগন্যাল। এখানে খেয়াল করলে দেখতে পারবে অ্যানালগ সিগন্যাল যেটা, এটা নিরবিচ্ছিন্নভাবে যাচ্ছে, অ্যান্ড ডিজিটাল যেটা সেটা ধাপে ধাপে পরিবর্তিত হচ্ছে। সো অ্যানালগ সিগন্যালের যে ডেফিনেশনটা হবে, এটা সময়ের সাথে নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, এটা সময়ের সাথে নিরবিচ্ছিন্নভাবে। চেঞ্জ হয়, এবং ডিজিটাল যে সংকেতটা এটা সময়ের সাথে ধাপে ধাপে চেঞ্জ হয়। সো আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো অ্যানালগ যে সিগন্যালটা এটা একটা সাইন ওয়েভের মতো। ওকে, সো অ্যানালগের যেই কাঠামোটা এটা হবে সাইন ওয়েভ, অ্যান্ড ডিজিটালের যেই সংকেতটা এটা হবে স্কোয়ার শেপ, যেহেতু এটা একটা বক্সি শেপের মতো, সো স্কোয়ার ওয়েভ। অ্যান্ড এটার অ্যানালগের মানটা যেহেতু নিরবিচ্ছিন্ন, এটার মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু ডিজিটাল সংকেত আমরা কীভাবে বুঝি? যখন একটা লাইন উপরের দিকে উঠে তখন এটার মান হয় 1, যখন নিচে থাকে তখন 0, আবার নিচে নামলে এটা 0, উপরে উঠলে এটা 1, এটা যদি আরেকটা হয় তখন এটা আরেকটা 1, এখানে নামলে 0, এটা আরেকটু এদিকে গেলে এটা আরেকটা 0। সো এটা হচ্ছে ডিজিটাল সংকেত, অ্যান্ড সাইন ওয়েভ যে গ্রাফটা এই যে এরকম, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সো আমরা বুঝে ফেললাম সিগন্যাল মানে ডেটা কীভাবে সিগন্যাল দিয়ে আদান প্রদান করা হয়। তো এই সিগন্যাল প্রসেসিং বা সংকেত প্রক্রিয়াকরণের মাধ্যমে কোনো ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। সো এক্ষেত্রে দুইটি ডিভাইসের মধ্যে যে ডেটা আদান প্রদান করার জন্য টোটাল 5টা উপাদানের প্রয়োজন হয়। সো সেই 5টা উপাদান কী কী? ফার্স্টেরটা হচ্ছে সোর্স। সোর্স কি? তোমার হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে বা কম্পিউটারটা আছে, এটাই হচ্ছে সোর্স বা উৎস, যেটা
ডাটা ট্রান্সফারের জন্য ডাটা পাঠায় আর কি। ওকে, সো এটা সোর্স হচ্ছে তোমার, সাপোজ তোমার মোবাইল ধরলাম। দেন সেকেন্ড যেই উপাদানটা সেটা হচ্ছে ট্রান্সমিটার। ওকে, সো ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র মূলত উৎস থেকে কোনো ডেটা নিয়ে তা কমিউনিকেশনের মাধ্যমে পাঠায়। সো এটার কাজ কি? ট্রান্সমিটারের কাজ, সে সোর্স থেকে ডেটা নিবে এবং সেটা কমিউনিকেশন মিডিয়ামে পাঠাবে। সো এটা কমিউনিকেশন মিডিয়ামে পাঠাবে। ওকে, কমিউনিকেশন মিডিয়ামে পাঠাবে। এরপর আসতেছে থার্ড মিডিয়াম, যেটা থার্ড এলিমেন্ট, যেটা ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেম এটি মূলত যে মাধ্যম দিয়ে ডেটা ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন হয়। সাপোজ তোমার ওয়াইফাইয়ের যেই ওয়্যার, ফাইবার কেবল বা যেই কেবলই হোক, ওইটা দিয়ে তোমার যেই ডেটা ট্রান্সফার হয়, এই সিস্টেমটাকে বলা হয় ট্রান্সমিশন মেথড। সো ফোর্থ এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে রিসিভার। ওকে, সো তোমার ডেটাটা ট্রান্সমিশন সিস্টেম থেকে রিসিভারে গিয়ে রিসিভ হবে, অ্যান্ড দেন রিসিভার থেকে তোমার লাস্টলি যেটা ফাইনাল ডেস্টিনেশন। ওকে, ফাইনাল ডেস্টিনেশন। সো এখানে ব্যাপারটা কি ঘটতেছে? এখানে ঘটতেছে ফার্স্টে তোমার মোবাইল ফোন থেকে সোর্স থেকে একটা ডেটা প্রেরণ করা হচ্ছে এবং সেটা ট্রান্সমিটারের ভেতরে গিয়ে ট্রান্সমিটার কী করতেছে, সেটাকে মিডিয়ামে পাঠাচ্ছে, একটা ট্রান্সমিশন মিডিয়ামে পাঠাচ্ছে, কমিউনিকেশন মিডিয়ামে পাঠাচ্ছে। এবং সেই মিডিয়ামটা কি? ফাইবার কেবল, ট্রান্সমিশন সিস্টেম, ফাইবার কেবল, সাপোজ ফাইবার কেবল। ওকে, সো ফাইবার কেবলটা করতেছে কি, তোমার এই যে সোর্সের যেই ডেটাটা, ওটাকে রিসিভারে গিয়ে প্রেরণ করতেছে এবং রিসিভার করতেছে কি, সেটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছে। সো এটা দেখতে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু আমি তোমাদের একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ডোন্ট গেট অফেন্ডেড। আমি সাপোজ এটা তুমি এবং এটা তোমার গার্লফ্রেন্ড, এটা বিএফ, এটা জিএফ। সো তোমার কথা বলার জন্য তোমরা একটা মোবাইল ফোন ইউজ করতেছো, সাপোজ ও কম্পিউটার ইউজ করতেছে, ঠিক আছে, এটা তোমার ফোন, স্মার্টফোন। সো তোমাদের বাসায় একটা কি আছে? ওয়াইফাই আছে, এবং ওদের বাসায় একটা ওয়াইফাই আছে, এবং তোমাদের যেই ওয়াইফাইটা, এটা কি একটা ফাইবার কেবলতে কানেক্টেড, ঠিক আছে, ফাইবার কেবলতে কানেক্টেড, এবং ওয়াইফাই তোমার কম্পিউটারের সাথে কানেক্টেড, এবং তোমার ওয়াইফাই তোমার মোবাইল ফোনের সাথে কানেক্টেড। সো এখানে ব্যাপারটা কি হচ্ছে, তুমি একটা টেক্সট করলা তোমার গার্লফ্রেন্ডকে, সো তোমার যে ইনফরমেশনটা, এটা যাচ্ছে তোমার রাউটারে। সো এটা হচ্ছে কি? ট্রান্সমিটার, একটা মিডিয়াম ট্রান্সমিটার। এটা হতে পারে তোমার রাউটার, হতে পারে তোমার মডেম। সো এটার এক্সাম্পল কি হবে? রাউটার অথবা মডেম, এবং এটা কি? তোমার মোবাইল ফোন। এবং থার্ডলি যেটা হচ্ছে, এই যে তোমার মডেম বা রাউটার থেকে এই একটা ফাইবার কেবল দিয়ে তোমার ডেটাটা ট্রান্সফার হচ্ছে, এটা কি? ট্রান্সমিশন সিস্টেম। এটা কি? একটা ফাইবার কেবল ধরে নাও। ওকে, সো এই ফাইবার কেবল দিয়ে ডেটাটা তোমার গার্লফ্রেন্ডের যেই রাউটার, এটা হচ্ছে রিসিভার। সো এটা তোমার ট্রান্সমিটার এবং এটা তোমার রিসিভার। সো রিসিভারে গিয়ে ডেটাটা রিসিভ করতেছে, অ্যান্ড দেন ওই ডেটাটা তোমার গার্লফ্রেন্ডের কম্পিউটারে গিয়ে পৌঁছাচ্ছে, যেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। সো তুমি একটা ডেটা পাঠাইলা এবং সেটা ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাইলো, মাঝখানে কিছু মিডিয়াম কাজ করলো, এগুলোকে বলা হয় ডেটা কমিউনিকেশন সিস্টেম, অ্যান্ড এই এলিমেন্টগুলোকে বলা হয় ডেটা কমিউনিকেশন মিডিয়াম। সো আমরা একটা ফানি এক্সাম্পল দিয়ে ডেটা কমিউনিকেশন সিস্টেম এবং এর 5টা মৌলিক এলিমেন্টগুলো জেনে ফেললাম। সো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। সো ডেটা ট্রান্সমিশন স্পিড হলো ডেটা ট্রান্সফারের হার। ডেটা ট্রান্সফারের হার।
সো যেখানে তোমরা এই হার কথাটা দেখবা, হার অর্থাৎ রেট, অ্যান্ড রেট মিনস পার সেকেন্ড, অ্যান্ড দ্যাট মিনস একক সময়। সো আমরা একটা জিনিস বলতে পারি যে একক সময়ে এক স্থান থেকে অন্য স্থানে, একক সময়ে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে, অ্যান্ড ব্যান্ডউইথ মানেই ডেটা ট্রান্সমিশন স্পিড। সো আই রিপিট যে একক সময়ে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফারের হার যেটা, তাকে ব্যান্ডউইথ বলে, ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড। সো এই স্পিডটা, ব্যান্ডউইথের যে স্পিডটা, এটা কাউন্ট করা হয় কিসে? বিট পার সেকেন্ডে, বিট পার সেকেন্ড, যেটাকে সংক্ষেপে বিআইপি বলা হয়, বিপিএস বলা হয়, সরি, বিপিএস। স্পিডটা হচ্ছে বিট পার সেকেন্ডে কাউন্ট করা হয়। সো এই ডেটা ট্রান্সমিশন স্পিডকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে 1 নাম্বার ন্যারো ব্যান্ড, সেকেন্ডলি ভয়েস ব্যান্ড, and lastly broadband. ওকে, সো ন্যারো ব্যান্ড হচ্ছে, একে অনেক সময় সাব ভয়েস ব্যান্ডও বলা হয়, সাব ভয়েস ব্যান্ড। মূলত এটা ধীরগতির জন্য উপযোগী। সো এটার স্পিড কি? ধীরগতি। জাস্ট কি পয়েন্টগুলো এখানে নোট ডাউন করতেছে, সো দ্যাট তোমরা এখান থেকে এমসিকিউ অ্যান্ড জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে পারো। তো ন্যারো ব্যান্ডটা হচ্ছে কি সাব ভয়েস ব্যান্ড বলা হয়, এবং এটার স্পিড কি? ধীরগতি, অ্যান্ড এর গতিসীমাটা হচ্ছে 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। আর এই ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে তারের ব্যবহারটা বেশি হওয়ায় টেলিগ্রাফিতে এই ব্যান্ড ব্যবহার করা হয়। এটা কোথায় ইউজ করা হয়? এখানে কিসের ব্যবহার বেশি হয়? তারের ব্যবহার বেশি। আর এটা কোথায় ইউজ করা হয়? টেলিগ্রাফিতে। এই জিনিসগুলো একটু বেশি মনোযোগ দিয়ে দেখো, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। সো আবার রিপিট করি, ন্যারো ব্যান্ডটা হচ্ছে কি তোমার সাব ভয়েস ব্যান্ড, এবং এটার গতি কি? ধীর, এবং এটার গতিসীমা হচ্ছে 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড, এবং এখানে কিসের ব্যবহার বেশি হয়? তারের ব্যবহারটা বেশি হয়, সো দ্যাট এটা টেলিগ্রাফিতে ইউজ করা হয় এই ব্যান্ডটা। এরপর আসতেছে আমাদের ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের গতিটা 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, এবং এটা সাধারণত টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় বেশি ব্যবহার করা হয়। কিসে? টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় এই ব্যান্ডটি বেশি ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারের যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও এই ব্যান্ড ব্যবহার করা হয়। ওকে, সো এগুলো কোথায় কোথায় আর ইউজ করা হয়? কম্পিউটার থেকে প্রিন্টার অ্যান্ড কার্ড রিডারে, সো ভয়েস ব্যান্ডটা কি? ভয়েস ব্যান্ডটার স্পিড হচ্ছে 9600 বিট পার সেকেন্ড। এটা টেলিফোন ইউজ করা হয়, এবং কম্পিউটার থেকে প্রিন্টারে যে ওয়্যার বা কেবলটা ইউজ করা হয় সেটা ইউজ করা হয়, অ্যান্ড দেন কার্ড রিডার ইউজ করা হয়। এরপর আমাদের আসতেছে ব্রডব্যান্ড। সো ব্রডব্যান্ডটা এটা সবথেকে দ্রুত গতি সম্পন্ন, সবচেয়ে দ্রুত গতি
ওকে, সো এটার গতি শুরু হয় হলো 1 Mbps থেকে, শুরু হয় 1 Mbps। সো এটার লিমিটেশন ওভাবে ধরা বাঁধা নেই, কিন্তু শুরুটা হচ্ছে তোমার 1 Mbps থেকে। অ্যান্ড এটা কোথায় কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় স্যাটেলাইটে, দেন তোমার ইউজ করা হয় মাইক্রোওয়েভ কমিউনিকেশন, যেগুলো হয় মাইক্রোওয়েভ কমিউনিকেশন। ওকে, সো ব্রডব্যান্ডটা হচ্ছে তোমার সব থেকে দ্রুত গতিসম্পন্ন যেই ব্যান্ড সেটা, এবং এটার স্পিড শুরুই হয় হলো 1 Mbps থেকে। এটা ইউজ করা হয় কোথায়? স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনে। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরক থেকে প্রাপকের মধ্যে যে সুনির্দিষ্ট পদ্ধতিতে ডেটা স্থানান্তর করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। So suppose this is sender and this is receiver. So ডেটা ট্রান্সমিশনের জন্য সেন্ডার টু রিসিভার যে পদ্ধতিতে ডেটা স্থানান্তর করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সো এই ফুল সিস্টেমটা হচ্ছে একটা ডেটা ট্রান্সমিশন মেথড। এরপরে প্রেরক থেকে প্রাপকে প্রতিবার একসাথে কত বিট ডেটা প্রেরণ করা হবে তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তো চলো দেখে ফেলি দুইটি মেথড আসলে কি কি। সো মেথড দুইটা হচ্ছে, ফার্স্ট একটা প্যারালাল ডেটা ট্রান্সমিশন অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সো এখন আমরা এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করি। সো হোয়াট ইজ প্যারালাল ডেটা ট্রান্সমিশন? এটা হচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালে ডেটা স্থানান্তর করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। সো এখানে আমরা দেখতে পারতেছি সমান্তরালে কিছু ডেটা প্রেরণ করা হচ্ছে। সো এই অবকাঠামোটাকে বলা হয় সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। সো এই ট্রান্সমিশনে হচ্ছে কি, একসাথে সাপোজ আমরা 8 বিটের একটি ডেটা পাঠাতে চাই। ফার্স্ট একটা 10011001। সো আমরা এই ইনপুটটা এই ডেটাটা আমরা রিসিভারে পাঠাতে চাই সেন্ডার থেকে। সো এখানে হচ্ছে কি, প্রতিটা বিটের জন্য আলাদা করে একটা ওয়্যার থাকবে, সো দ্যাট প্রতিটা যেই বিট আছে, এখানে 8 বিট আছে, সো এই 8 বিট একসাথে 8টা ওয়্যার দিয়ে একসাথে এই রিসিভারে রিসিভ হবে। সো একবারে 100110001। সো 8 বিট একবারে 1 সেকেন্ডের ভেতরেই আর কি সেন্ডার থেকে রিসিভারে চলে যাচ্ছে। এটাই হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশনে হয় কি, একাধিক তারের মাধ্যমে একই সাথে ডেটা বিট প্রেরণ করা হয়, যেখানে প্রতিটি তার একই সময় একটি করে বিট বহন করে, প্রতিটি তার একই সময় একটি করে বিট বহন করে, এবং একটি ক্লক পালসের মাধ্যমে সব কয়টি তার দিয়ে একসাথে সব কয়টি বিট রিসিভারে চলে আসে। এখন তুমি মনে করো এন সংখ্যক বিট সেন্টার থেকে রিসিভারে সেন্ড করতে যাচ্ছ। সো এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক তারের প্রয়োজন হবে। সো এটার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে এটা খুবই দ্রুত গতি সম্পন্ন, যেহেতু একসাথে সব কয়টি বিট একসাথে রিসিভারে চলে যাচ্ছে, সো এটা অনেক দ্রুত গতি সম্পন্ন। সেকেন্ডলি এটা আসতেছে, এটা একসাথে অনেক ডেটা প্রেরণ করা যায়, একই সাথে অনেক ডেটা প্রেরণ করা যায়। এবং এটার কিছু কনস আছে, অসুবিধা আছে, যেগুলো হচ্ছে এটা খুবই ব্যয়বহুল, যেহেতু এখানে প্রতিটা বিটের জন্য আলাদা করে একটা তোমার তার ক্রিয়েট করতে হচ্ছে। সো এটা প্রচুর ব্যয়বহুল। এবং এটার ব্যবহারটা কোথায়? ব্যবহারটা হচ্ছে প্যারালাল প্রিন্টার পোর্ট অথবা ক্যাবলে ব্যবহার করা হয়। যে সাপোজ তুমি কম্পিউটার থেকে প্রিন্টারে নিচ্ছ, সো এটার সাথে কিছু এরকম প্যারালাল কানেকশন থাকে কম্পিউটারের সাথে প্রিন্টারের, মানে পোর্ট ও ক্যাবলের মধ্যে, ঠিক আছে? এরপরে আসতে তোমার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে কি, এখানে তো আমরা দেখেছিলাম প্রতিটা বিটের জন্য আলাদা করে একটা লাইন থাকে, মানে আলাদা করে একটা ওয়্যার থাকে। আর এখানে হচ্ছে কি, তোমার সাপোজ 8টা বিট আছে, এখানে 8টা বিট। সো এখানে হচ্ছে কি, ফার্স্টে একটা ওয়্যার থাকবে, একটা ওয়্যার দিয়ে ফার্স্টে রিসিভারে
একটা বিট যাবে, দেন সেকেন্ড বিট আসলো, থার্ড বিটটা আসবে, তারপরে ফোর্থ বিটটা আসবে, তারপর ফিফথ, এরকম করে আস্তে আস্তে সিরিয়াল ওয়াইজ একটা একটা করে বিট প্রেরণ করা হবে। তো এটাই হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো এটার সুবিধা হচ্ছে এটা অনেক দূরত্বে ডেটা প্রেরণের জন্য সুবিধাজনক, অধিক দূরত্বে। আচ্ছা, ট্রান্সমিশন লাইন একটি হয়, খরচ কম হয়, এটার খরচ কম, কিন্তু এটার কনস হচ্ছে এটা ধীরগতি সম্পন্ন। এবং এটার এক্সাম্পল হচ্ছে এটা ইউএসবি কেবল কিংবা মডেম। সো আমরা দেখে ফেললাম ডেটা কমিউনিকেশন মেথড দুইটা, একটা হচ্ছে প্যারালাল এবং একটা সিরিয়াল। প্যারালালে হচ্ছে কি একসাথে সব কয়টা বিট এক ক্লক পালসের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছে, আর সিরিয়ালটায় ব্লক বাই ব্লক মানে বিট বাই বিট সেন্ড করতেছে সেন্ডারকে। সো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে বিট সিনক্রোনাইজেশন এবং সময় নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস এবং একটা আইসোক্রোনাস। তো ফার্স্টে আসতেছে অ্যাসিনক্রোনাস। সো এখানে অনেক কিছু লেখা আছে, জিনিসগুলো আমরা একটু পরে দেখি, আগে আমরা দেখে নিই চিত্রের মাধ্যমে যে অ্যাসিনক্রোনাস জিনিসটা আসলে কি। সো অ্যাসিনক্রোনাসে আমরা এটা কি একটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডের একটা প্রকারভেদ। সো অ্যাসিনক্রোনাসে একটা কি থাকবে, সেন্ডার থাকবে অ্যান্ড একটা রিসিভার থাকবে, রাইট? ওকে, থাকলো। অ্যান্ড একটা ওয়্যার থাকবে যেটার মাধ্যমে আমাদের ডেটাগুলো বিট বাই বিট স্থানান্তরিত হবে, রাইট? ওকে, তো সাপোজ দিস ইজ সেন্ডার অ্যান্ড দিস ইজ রিসিভার। ওকে, সো আমাদের কাছে সাপোজ আমরা তো একটা বিট পাঠাই না মানুষজনকে, আমরা একটা টেক্সট পাঠাই। সো আমরা সাপোজ পাঠাইলাম LOVE। সো এলের জন্য সাপোজ আমরা একটা বিট পেলাম 111001101। ওকে, সো এখানে আছে 8 বিট, ওর জন্য 001011। ওকে, তারপরে ভি এর জন্য আছে তোমার 11111011। এর জন্য আছে একটা। ওকে, সো সাপোজ আমাদের কাছে 3টা বিট আছে, মানে 3টা ডেটা আছে, এগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল একটা ডেটা, অ্যান্ড টোটালটা মিলে আমাদের একটা মেইন ডেটা হচ্ছে। ওকে, সো আমরা এখানে যেটা অ্যাসিনক্রোনাসে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার হতে দেখব। সো এটা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ওকে, সো ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে হচ্ছে তোমার 1 বাইট, অ্যান্ড আমরা জানি 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। সো এখানে দেখো প্রতিটা ক্যারেক্টার জন্য 8 বিট করে একটা ডেটা আসছে। সো আমাদের এখানে ফার্স্টে কি আসবে, 8টা ঘর টেনে ফেলি, 3। ওকে, সো আমাদের ডেটাটা লিখে ফেলি। ফার্স্টে ডেটাটা আসবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ফার্স্টে আসবে এলেরটা আসবে 11000110, 3, আচ্ছা 3 3 6 7 একটা আরেকটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেটা, এই টোটালটা একটা ডেটা। সো আমাদের এই অ্যাসিনক্রোনাসে ফার্স্টে এবং লাস্টে, ডেটার লাস্টে এবং ফার্স্টে একটা স্টপ বিট এবং একটা স্টার্টিং বিট দিয়ে দিতে হয়। সো আমাদের এটা হচ্ছে স্টপ বিট এবং এটা হচ্ছে আমাদের স্টার্ট বিট। সো আমাদের একটা স্টপ বিট এবং একটা স্টার্ট বিট ডিফাইন করে দিতে হয়, সো দ্যাট এই যে অ্যাসিনক্রোনাস জিনিসটা আমাদের মূল ডেটাটাকে আইডেন্টিফাই করতে পারে। সো স্টপ বিট আমরা 0 দ্বারা লিখে থাকি এবং স্টার্ট বিট 1 দ্বারা। সো টোটাল বিট আসতেছে 10 বিট। সো তোমাদের এমসিকিউতে আসতে পারে যে অ্যাসিনক্রোনাসে কত বিট ট্রান্সফার হয় একবারে, 10 বিট, অথবা মাঝে মাঝে 11 বিটে হয়, বাট ম্যাক্সিমাম টাইমে 10 বিট হয়, বিকজ স্টপ বিট মাঝে মাঝে দুটো দেওয়া থাকে, এটা কম্পিউটার নিজে থেকে ডিফাইন করে দেয়। সো ভ্যারি করে যে কখন 10 বিট হবে, কখন 11 বিট হবে। সো ম্যাক্সিমাম টাইমে 10 বিট হয়। সো মেইন ব্যাপারটা হচ্ছে কি, অ্যাসিনক্রোনাসে 10 বিট একবারে স্থানান্তরিত হয়, এর মধ্যে 2টা বিট হচ্ছে তোমার স্টপ বিট, একটা স্টার্ট বিট, আর বাকি 8টা হচ্ছে তোমার ডেটা। ঠিক আছে,
সো এরকম করে আবার একটা এরকম করে আরেকটা ডেটা এরকম ট্রান্সফার হতে থাকবে, একটা তোমার স্টার্ট বিট, একটা কোডন মানে একটা তোমার স্টপ বিট দিয়ে তোমার মূল ডেটাটাকে আলাদা করা থাকবে। এবং এই ডেটা ট্রান্সফার হওয়ার মাঝে মাঝে সময়ের ব্যবধানের কারণে দুইটার ক্যারেক্টার মাঝে একটা সময়ের গ্যাপ থাকে, সো দ্যাট এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। সো চলো আমরা এখন দেখে ফেলি আসলে এখানে কী কী লেখা আছে। এখানে লেখা আছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। সো আমরা এটা দেখে ফেললাম যে কীভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হচ্ছে। এবং যখনই ডেটা প্রচার করা হয় তখন এটি একবারে পাঠানো হয়। সো আমরা এই জিনিসটা কিন্তু একবারেই সেন্ডারে ইনপুট দিচ্ছি, কিন্তু পাঠাচ্ছে কিন্তু একটা ক্যারেক্টার বাই একটা ক্যারেক্টার করে। সো এটাও দেখে ফেললাম ডেটা সংরক্ষণের জন্য প্রেরকের কোনো মেমোরির প্রয়োজন হয় না, যেহেতু আমরা একটা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টার সেন্ড করতেছি। সো এখানে কোনো মেমোরির বা প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। ওকে, সাধারণত ডেটা বাইটের সাথে একটা স্টার্ট বিট এবং একটি স্টপ বিট যুক্ত করা হয় এবং মোট 10 বিট ডেটা প্রেরণ করা হয়। সো এটা আমরা দেখে ফেললাম টোটাল 10 বিট ডেটা প্রেরণ করা হয় এবং স্টপ বিট এবং স্টার্ট বিটের কাজটা কি। সো এরপরে আমরা আসতেছে কখনো কখনো ত্রুটি বা পরীক্ষার জন্য স্টপ বিটের আগে একটি প্যারোটি বিট যুক্ত হয়। এই যে আমরা যেটা বললাম, যেটা হচ্ছে সময় বিশেষে 11টা বিট আসে, তখন একটা প্যারোটি বিট যোগ করা হয়। এটাই হচ্ছে তোমার যে স্টপ বিটের আগে একটা প্যারোটি বিট যোগ করা হয়। সো দেখে ফেললাম এক্ষেত্রে আমাদের টোটাল বিট আসতেছে 11টা। এরপর আসতেছে প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে। সো এটা যেহেতু আমরা 1 বাই 1 ক্যারেক্টার করতেছে, সো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হচ্ছে না। সো আমরা যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারি এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। সো প্রেরক এবং প্রাপকের সিনক্রোনাইজেশন করার জন্য ডেটা সঠিকভাবে প্রাপক এবং ডেটা সঠিকভাবে প্রাপক প্রান্তে পৌঁছে তা নিশ্চিত করার জন্য ডেটা বাইটগুলোর মধ্যে স্টপ বিট এবং স্টার্ট বিট ব্যবহার করা হয়। ঠিক আছে, সো আমরা কি বুঝলাম এখানে, যে ডেটাটা আমাদের সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট ইউজ করা হয়। সাপোজ তুমি একটা ক্লাসরুমে আসো, তোমাকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, তো তোমাদের বললো রোল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আসো। সো তুমি এটাকে ডিফাইন করার জন্য ফার্স্টে তোমাদের রোল 1কে রাখবা অ্যান্ড দেন লাস্টে তোমার রোল 10কে রাখবা এবং মাঝখানে তোমার সিকোয়েন্স অনুসারে 2, 3, 4, 5 থেকে 9 পর্যন্ত থাকবে। সো এটা হচ্ছে তোমার স্টপ বিট এবং স্টার্ট বিট তোমাদের একটা বর্ডার লাইন ক্রিয়েট করে, সো দ্যাট তোমার ডেটাটা সিকোয়েন্সিয়াল থাকে। সো তারপরটা 8 নাম্বার দেখি, ডেটা বিট প্রেরণ এবং গ্রহণের মধ্যবর্তী সময়ে সমান নয়। এই জন্য হয় কি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হওয়ার সময় এদের মাঝে একটা গ্যাপ দেখা যায়। অ্যান্ড এই গ্যাপটাই হচ্ছে আসলে এখানে যে গ্যাপস বিটুইন ডেটা ইউনিট। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস। সো তোমরা যদি এই অ্যাসিনক্রোনাসটা বুঝে থাকো তো তোমাদের এর পরেরগুলা বুঝতে একদম ইজি হয়ে যাবে। সো আই হোপ তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা দেখে ফেলি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। সো তার আগে আমরা কিছু সুবিধা অসুবিধা দেখে নিই। সো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে, 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে তোমার প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। এটা একটা বড় সুবিধা যে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। দেন তুলনামূলকভাবে খরচ কম, এটা আরেকটা সুবিধা। দেন লাস্ট হলো কম ডেটা ট্রান্সমিশনের জন্য এটি উপযোগী। ওকে, যে তুমি কম ডেটা ট্রান্সমিশন করবা সেই জন্য তোমার এটা উপযোগী আর কি। এটার অসুবিধা হচ্ছে কী, একটা হচ্ছে দক্ষতা ও গতি কম, যেহেতু তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। সো এটা খুব ধীর গতি সম্পন্ন এবং যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। সো এটা ছিল এটার সুবিধা এবং কিছু অসুবিধা। তোমাদের এমসিকিউ বা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে যে তোমাদের বলতে পারে যে তোমাদের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না এমন একটি ব্যবস্থা ব্যাখ্যা করো। সো তোমাদের অ্যাসিনক্রোনাস ইনডাইরেক্টলি বলতে পারে। সো তোমরা এটা এই জিনিসটা ব্যাখ্যা করবা এবং এটার ব্যাখ্যা হলো এরকম একটা লিখে দিবা। সো এটা তোমরা থরলি মুখস্থ করবা, টিএমকে ঠাড়ায় মুখস্থ করো। ওকে, সো এটা তোমরা বুঝে হোক না বুঝে হোক এটা মুখস্থ করো, তোমাদের এক্সামে অবশ্যই আসবে এটা। দেন অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশনের ব্যবহার, ঠিক আছে, ব্যবহার হচ্ছে কম্পিউটার হতে প্রিন্টার, কার্ড রিডারে, দেন কম্পিউটার হতে কার্ড রিডারে, দেন কিবোর্ড হতে কম্পিউটারে। চলো আমরা এখন দেখে ফেলি তোমাদের এক্সামের খ দাগের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। সো ম্যাথটা হচ্ছে কি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতাটা কীভাবে, এফিসিয়েন্সিটা কীভাবে নির্ণয় করে। সো এখানে বলা আছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে 20 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো। সো আমাদের ফার্স্ট কাজটা হবে কি, 20 কিলোবাইটটাকে আমরা বিটে কনভার্ট করব। কত বিট? সো আমরা জানি
1 kilobyte equal 1024 byte, and we know 1 byte equal 8 bit. So now we can convert 20 kilobyte to bits. Okay, so 20 kilobyte থেকে আমরা যদি বাইটে কনভার্ট করি তো আমাদের আসতেছে 1024 into 20 bytes. ওকে, সো এটাকে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি বিট। ওকে, সো আমাদের টোটাল বিটটা হিসাব করলে আসবে কি 20 into 1024 into 8। সো এটাকে আমরা হিসাব করলে ক্যালকুলেট করলে আসতেছে 1,60,000 বিট। ওকে, সো আমাদের ফার্স্ট কাজটা কি, অ্যাকচুয়াল ডেটাটা আমরা পেয়ে গেলাম। সো অ্যাকচুয়াল ডেটাটা পেয়ে যাওয়ার পরে আমাদের এখন কাউন্ট করতে হবে ওভারহেড ডেটার বিটটা কতটা আসছে। সো ওভারহেড ডেটা বিট আমরা কীভাবে কাউন্ট করব, আমাদের ছিল একটা স্টপ বিট, একটা ছিল প্যারিটি বিট এবং একটা ছিল স্টার্ট বিট। সো আমাদের টোটাল বিট কত আসতেছে, তিনটা ওভারহেড বিট। সো আমাদের 8 বিটের জন্য প্রয়োজন হচ্ছে 3টা, তাহলে আমাদের অ্যাকচুয়াল ডেটা কত, 1,60,000 বিট। এটার জন্য আমাদের কতটা বিট মানে কতটা ওভারহেড লাগতেছে, সো সেটা আমরা কাউন্ট করলে দেখতে পারবো আমাদের 60,000 বিট লাগতেছে। সো আমাদের এখন টোটাল বিট কতটা প্রয়োজন হচ্ছে, যে টোটাল হচ্ছে 1,60,000 প্লাস এই 60,000, টোটাল আমাদের লাগতেছে 2,20,000। সো টোটাল আমাদের অ্যাকচুয়াল ভার্সেস ডিভাইড বাই টোটাল ইন্টু 100, এটা করলে আমাদের এফিসিয়েন্সিটা চলে আসতেছে, যেটা করলে আসে 73%। এখন চলে আসলাম আমরা সিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাসে আমরা দেখেছিলাম যে সেন্ডার টু রিসিভার ব্লক বাই ব্লক বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে, কিন্তু এখানে আসলে একটু ভিন্ন কাহিনী। এখানে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে একটা আছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। সো ফার্স্টে সেন্ডার থেকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটা রিসিভ হয় এবং সেই প্রাইমারি স্টোরেজ ডিভাইস থেকে রিসিভারে ডেটাটা ট্রান্সমিট হয়। সো চলো আমরা দেখে নিই জিনিসটা আসলে কীভাবে ঘটিত হচ্ছে। সো ফার্স্টে আমরা দেখে নিই এখানে কী লেখা আছে, ব্লক বাই ব্লক বা ফ্রেম আকারে পাঠানো হয়। আচ্ছা, এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডকে 3টা নামে বলা হয়। একটা তোমার ফ্রেম, একটা ব্লক, একটা প্যাকেট। যেহেতু এটা ফ্রেম আকারে এবং ব্লক আকারে এবং প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট করে, সো এদেরকে ফ্রেম বা ব্লক বা প্যাকেট ট্রান্সমিশন মেথড বলা হয়। ওকে, সো এখন আমরা দেখে ফেলি যে জিনিসটা আসলে কীভাবে গঠিত হচ্ছে। সো সাপোজ আমার কাছে, আর এটা সিনক্রোনাস যে ডেটা ট্রান্সমিশন মেথড, এটা দূরবর্তী স্থানে বড় ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। সো দেখে ফেলি আমার কাছে সাপোজ একটা বড় ডেটা আছে 1100111111 এরকম সাপোজ অনেক বড় একটা ডেটা আসছে। সো আমার এখানে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকবে। সাপোজ দিস ইজ মাই প্রাইমারি স্টোরেজ ডিভাইস, যেটার ক্ষমতা হচ্ছে 80 থেকে 132টি ক্যারেক্টার নিতে পারবে। সো এখানে 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটা ব্লক গঠিত করবে। ফার্স্টে এখানে যে ডেটাটা আছে, ডেটা থেকে 132টা ক্যারেক্টার এখানে নিয়ে ও আলাদা করে ফেলবে। তো আলাদা করে ফেললো, সাপোজ এখানে ডেটাটা থাকবে এবং এর প্রথম দিকে একটা এবং লাস্টের দিকে একটা, 2টা ক্যারেক্টার ইউজ করবে। একটা হচ্ছে লাস্টের দিকেরটা হচ্ছে হেডার, এটা হেডার, 2টা হেডার ক্যারেক্টার এবং 2টা টেলার ক্যারেক্টার। ওকে, ফার্স্টেরটা হচ্ছে টেলার এবং এই লাস্টেরটা হচ্ছে হেডার। সো ফার্স্টে এখানে কী করলো, 132টা ক্যারেক্টার ও আলাদা করলো, প্রাইমারি স্টোরেজ ডিভাইসে নিল এবং প্রাইমারি স্টোরেজ ডিভাইসে করলো কি, ওটার আগে এখানে একটা হেডার দিয়ে দিল, এখানে 2টা টেলার দিয়ে দিল এবং সেটা করলো কি এই রিসিভারে প্রেরণ করলো। এই হচ্ছে তোমার সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। তো আমি আবার রিপিট করি, এখানে করতেছে কি, ফার্স্টে তোমার কাছে অনেক বড় একটা ডেটা আসছে, এখান থেকে তোমার 132টা ক্যারেক্টার নিয়ে একটি ব্লক তৈরি করবে। সেটা কোথায় স্টোর হবে, প্রাইমারি স্টোরেজ ডিভাইস।
প্রাইমারি স্টোরেজ ডিভাইস, ঠিক আছে। এখানে আর কি 132টা ক্যারেক্টার নিয়ে আসলো, এবং এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসটা করবে কি, এর সামনে একটা দুইটা হেডার এবং পিছনে দুইটা টেলার দিয়ে দেবে, এবং দুইটা হেডার দুইটা ক্যারেক্টার মানে কি 16 বিট, ওকে। দুইটা ক্যারেক্টার মানে 16 বিট ইনফরমেশন থাকবে আর কি, যেটা দ্বারা আইডেন্টিফাই করা যাবে এর ভিতরে আর কি 132টা ক্যারেক্টারের একটা ব্লক আছে। সো এটা একটা ব্লক বা ক্যারেক্টার তৈরি করলো, মানে ব্লক বা প্যাকেট ব্লক তৈরি করলো, এবং এই ব্লকের আগে যেহেতু আগে পরে দেওয়া আছে, এরপরে হবে কি এটা রিসিভারে রিসিভ করবে। এরপরে এটা যখন রিসিভ করবে, তারপরে থেকে আবারও 132টা ক্যারেক্টার নিয়ে এখানে আবার সেম প্রসেস টেলার হেডার যোগ করে দেন রিসিভারে প্রেরণ করবে, আবার 132টা ক্যারেক্টার, যতক্ষণ না ইনফরমেশন শেষ হচ্ছে ততক্ষণ 132টা করে মানে ক্যারেক্টার নিতে থাকবে। এখন সবসময় যে 132টা নেবে এরকমটা না, মিনিমাম লিমিট হচ্ছে তোমার 80টা এবং ম্যাক্সিমাম 132টা, এটা হচ্ছে ওর এফিসিয়েন্সি। তো আমরা বুঝে ফেললাম যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটা কীভাবে আর কি কাজ করে। তো এরপরে আসো আমরা দেখে ফেলি সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাগুলো কী কী। সো ফার্স্ট সুবিধাটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় একটু বেশি হয়, দেন এটার গতি অনেক বেশি হয় অ্যাসিনক্রোনাস থেকে। প্রতি ক্যারেক্টার শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট এর প্রয়োজন হয় না, ওকে। দেন অধিক ডেটা স্থানান্তর করার ক্ষেত্রে এই পদ্ধতিটি উপযুক্ত। দেন এটা কিছু অসুবিধাও আছে, যে প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয়, যেটা অ্যাসিনক্রোনাসের প্রয়োজন হতো না, আর এখানে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। সো তুলনামূলকভাবে একটু ব্যয়বহুল, এবং প্রেরক এবং প্রাপকের মধ্যে সিনক্রোনাইজেশনটা প্রয়োজন হয়। সো আমরা অসুবিধা দেখে ফেললাম, এবং দেখে ফেলি এটার ব্যবহারটা কোথায় হয়। সো এটা ব্যবহার হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে, এবং এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে, এই হচ্ছে এটার ব্যবহার। এরপর আমরা দেখে ফেলি সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতাটা কীভাবে বের করে। সো সিনক্রোনাস ট্রান্সমিশনের যদি 20 কিলোমিটার ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করতে বলে, তো আমরা পূর্বের মতো 20 কিলোবাইটটাকে আমরা বিটে কনভার্ট করব। অ্যান্ড দেন আমাদের ক্যারেক্টার ছিল প্রথমে দুটো, মানে একটা হেডার আর দুটো টেলার ছিল দুইটা। সো এটা 2 ক্যারেক্টার ইকুয়াল কত 16 বিট ছিল, আর এটা ছিল 16 বিট। তো টোটাল আসতেছে আমাদের 32 বিট, ওকে। সো আমাদের 16টার জন্য মানে প্রয়োজন হচ্ছে কত 132টা, আমরা 132 না ধরি, 80টা ক্যারেক্টার ধরি। 80 ক্যারেক্টার ইকুয়াল, যদি 80কে আমরা 8 বিট দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে 640টা বিট। তার মানে 80 ক্যারেক্টার আমরা কত পাচ্ছি 640 বিট, ওকে। সো আমরা এখন কি কাউন্ট করব, যে 640 বিটের জন্য আমাদের ক্যারেক্টার বিট প্রয়োজন হচ্ছে 32টা, অতএব এতটা বিটের জন্য আমাদের কতটা ক্যারেক্টার বিট প্রয়োজন হয়। তো আমরা এটা হিসাব করলে চলে আসবে 8000 বিট, ওকে। সো 8000 বিট চলে আসলো। এখন আমাদের অ্যাকচুয়াল বিট কতগুলা, অ্যাকচুয়াল হচ্ছে 16,000 মানে 1,60,000, অ্যান্ড টোটাল বিট কত 1,60,000 প্লাস 8,000 প্লাস 8,000। সো এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এটার এফিসিয়েন্সি চলে আসবে। সো এটার এফিসিয়েন্সি আসছে 95%। এই হচ্ছে আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, এই দুটো চলে গেল। এরপর আমাদের চলে আসতেছে আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা আসলে কিছুই না, আইসোক্রোনাসটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সমন্বিত রূপ, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন বলা হয়ে থাকে। এ পদ্ধতিতে প্রেরক প্রাপকের অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝে ব্লক আকারে ডেটা স্থানান্তরিত হয়। কি বলছে, প্রেরকের প্রাপকের অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন, মানে কি তোমার স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হচ্ছে, আবার ব্লক আকারও সাবমিট করতেছে। তবে দুটি ব্লকের মাঝে সময় পার্থক্য একদম 0, যেখানে আমাদের অ্যাসিনক্রোনাসে সময় পার্থক্যের জন্য একটা গ্যাপ ক্রিয়েট হয়েছিল, এই গ্যাপটা আর কি এই আইসোক্রোনাসে থাকবে না এজন্য। তবে দুটি ব্লকের মধ্যে সময়ের পার্থক্য 0 একক করার চেষ্টা করা হয়েছে, ওকে। যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করে কখনো যখন প্রয়োজন হয় তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়। আবার একটু পড়ি, যখন পুরোটা সিনক্রোনাস নয়, মানে পুরোটা যেহেতু সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করে যখন প্রয়োজন তখন ডেটা ট্রান্সমিট করা যায়। মানে এটা বলছে কি, যখন এটা সিনক্রোনাস না, সিনক্রোনাসে তো আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হতো, এটা যেহেতু পুরোটা সিনক্রোনাস না, সো আমাদের করতে হচ্ছে কি, এটা
ডেটা সংরক্ষণ না করে যখন ইচ্ছা তখন ডেটাটা ট্রান্সমিট করা যাচ্ছে। আমাদের সিনক্রোনাস হতো কি, আমাদের সেন্ডার থেকে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হতো, দেন আমাদের রিসিভারে পাঠাতে হতো। সো এটা আমরা পাঠাচ্ছি কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, আমরা ব্লক বাই ব্লক পাঠাচ্ছি, কিন্তু উইদাউট এনি প্রাইমারি স্টোরেজ ডিভাইস, ডাইরেক্ট সেন্ডার টু রিসিভার। ওকে, ডাইরেক্ট সেন্ডার টু রিসিভারে পাঠাচ্ছি, কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন পড়তেছে না। সো এটার সুবিধাটা কি, এটার সুবিধাটা আস্তে আস্তে এটার স্পিড অনেক বেশি। ওকে, এবং স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়তেছে না, প্রাইমারি স্টোরেজ ডিভাইস। ওকে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়তেছে না। এবং অসুবিধা আছে একটা দুটো, যে তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং ব্লক যথাযথভাবে প্রাপকে পৌঁছেছে কি না সেটা চেক করা যায় না, যেহেতু আমাদের স্টপ বিট বা স্টার্টিং বিট বা হেডার বা টেলার কোনো কিছু ইউজ করা নেই। সো আমরা যে এটা সঠিকভাবে পৌঁছাছে কিনা এই জিনিসটা আমরা প্রুফ চেক করতে পারি না, এবং ভুল সংশোধন করার কোনো ব্যবস্থা নেই। এবং এটার ব্যবহার হচ্ছে সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, ডেটা অ্যাপ্লিকেশনের জন্য, মানে ডেটা ট্রান্সফারের জন্য, লাইক তোমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই টাইপের জিনিসের জন্য আর কি এটা ব্যবহার করা হয়। এবং বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কমিউনিকেশন, যেমন অডিও ডিভাইস, অডিও ভিডিও কল এবং এই ধরনের ডেটা ট্রান্সমিশনের জন্য হয়ে থাকে আর কি। এর পরবর্তী টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। সো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা হস্তান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের যে দিকটা তাকেই ডেটা ট্রান্সমিশন মোড বলে। সো এই দিকের ওপর ডিপেন্ড করে এই ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অন ইজ ইউনিকাস্ট, সেকেন্ড অন ইজ ব্রডকাস্ট, অ্যান্ড লাস্ট অন ইজ মাল্টিকাস্ট। সো হোয়াট ইজ ইউনিকাস্ট, ব্রডকাস্ট অ্যান্ড মাল্টিকাস্ট? লেটস এক্সপ্লেইন। সো ইউনিকাস্ট হচ্ছে একটা রিসিভার থাকবে, একটা সেন্ডার থাকবে। সো দিস কুড বি সেন্ডার অর রিসিভার, দিস অলসো কুড বি সেন্ডার অর রিসিভার। সো সেন্ডার থেকে ওয়ান ওয়েতে রিসিভারের কাছে যাবে এবং রিসিভার থেকে ওয়ান ওয়েতে সেন্ডারের কাছে আসবে। এখানে অন্য কোনো সেন্ডার বা রিসিভার থাকবে না, এখানে গ্রাহক বা প্রাপক একটাই থাকবে। সো ইউনিকাস্টকে বলা হয় ওয়ান টু ওয়ান কমিউনিকেশন সিস্টেম। দেন আসতেছে ব্রডকাস্ট। ব্রডকাস্টে তোমরা নিশ্চয়ই টিভি চ্যানেল ইউজ করেছো। সো টিভি চ্যানেলে হয় কি, একটা সেন্ট্রাল সার্ভার থাকে যেখান থেকে একটা নিউজ পাবলিশ করা হয়, এবং ওই নেটওয়ার্কের অধীনে যতগুলা রিসিভার থাকে, যতগুলা ইউজার থাকে, সব ইউজারে সেম নিউজটা দেখতে পাই, অর্থাৎ সেম ডেটাটা ট্রান্সফার হয়। সো ব্রডকাস্টে হচ্ছে কি, তোমার একটাই সেন্ডার থাকবে এবং সেটার ইউজার থাকবে মাল্টিপল বা রিসিভার থাকবে মাল্টিপল। সো এটাকে বলা হয় তোমার ওয়ান টু মাল্টিপল। সো এটাই হচ্ছে তোমার ব্রডকাস্ট। এরপর আসছে তোমার মাল্টিকাস্ট। মাল্টিকাস্টেও মানে ব্রডকাস্টের মতো কাইন্ড অফ সেম স্ট্রাকচার থাকে, বাট মাল্টিকাস্টে হচ্ছে কি, তোমার নেটওয়ার্কের অধীনে অনেকগুলো ইউজার থাকবে, কিন্তু কিছু স্পেসিফিক ইউজার সেইগুলো আর কি তোমার সেই ডেটাটা রিসিভ করতে পারবে। সাপোজ তুমি যেই চ্যানেলগুলো কিনো, সাবস্ক্রাইব করো, সেগুলো আর কি শুধুমাত্র যেই ইউজাররা সাবস্ক্রাইব করে শুধুমাত্র তাদের কাছেই নিউজগুলো পাবলিশ হচ্ছে। এটা হচ্ছে ওয়ান টু সিলেক্টেড মাল্টিপল। ওকে, সো এইটাই হচ্ছে তোমার ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। এরপরে ইউনিকাস্টকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। সো হোয়াট ইজ সিমপ্লেক্স? সিমপ্লেক্স জিনিসটা হচ্ছে তোমার একজন মাত্র সেন্ডার থাকবে এবং একজন রিসিভার থাকবে, অ্যান্ড দ্য রিসিভার কুডেন্ট সেন্ড এনি মেসেজ টু দ্য সেন্ডার। সো শুধুমাত্র সেন্ডারই সেন্ড করতে পারবে, কিন্তু রিসিভার শুধুমাত্র গ্রহণ করতে পারবে, কিন্তু কোনো ডেটা সেন্ড করতে পারবে না। সো এটা ক্যান সেন্ড ফ্রম অন সাইড, যে কেউ একজন সেন্ড করতে পারবে। সো এটার এক্সাম্পলটা হচ্ছে কি, টেলিভিশন অ্যান্ড রেডিও। দেন আসতেছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স জিনিসটা হচ্ছে কি, সেন্ডার বা রিসিভার দুজনকে ডেটা ট্রান্সফার করতে পারবে, বাট নট অ্যাট দ্য সেম টাইম। ওকে, শুধুমাত্র সেন্ডার যখন রিসিভারকে সেন্ড করবে শুধুমাত্র তখন রিসিভার গ্রহণ করতে পারবে, এবং রিসিভার যখন সেন্ডারকে সেন্ড করবে শুধুমাত্র তখন করতে পারবে, সেন্ডার রিসিভ করতে পারবে, কিন্তু দুজন একসাথে ডেটা ট্রান্সফার করতে পারবে না। এটাই ক্যান সেন্ড ফ্রম বোথ সাইড বাট নট অ্যাট দ্য সেম টাইম। ওকে, এরপর আসতেছে তোমার ডুপ্লেক্স। আগে আমরা হাফ ডুপ্লেক্সের একটা এক্সাম্পল দেখে ফেলি, ওয়াকি টকি। তোমরা নিশ্চয়ই ওয়াকি টকিতে দেখেছো, যখন পুলিশরা কমিউনিকেট করে থাকে তখন ওয়ান সাইড থেকে ওরা কনভারসেশন করে, বাট অপর সাইডের জন কিন্তু সেটা সেই সময় কমিউনিকেট করতে পারে না। বাট
ফুল ডুপ্লেক্স যেটা, সেটা হচ্ছে কি তুমি সেন্ডার বা রিসিভার দুইজন একসাথে ডেটা আদান প্রদান করতে পারে, ক্যান সেন্ড ফ্রম বোথ সাইড অ্যাট দ্য সেম টাইম। ওকে, এটার একটা এক্সাম্পল হচ্ছে মোবাইল ফোন বা টেলিফোন। সো তোমরা যখন মোবাইল ফোনে কথা বলে থাকো, দুইজন ইউজার পরপর একসাথেই কিন্তু ভয়েস ইনপুট দিতে পারতেছে, দুজন একসাথে কমিউনিকেট করতে পারতেছে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সো আমরা দেখে ফেললাম সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল অ্যান্ড ডেফিনেশন। সো আবার একটা ওভারভিউ দিয়ে দিই। ডেটা কমিউনিকেশনের দিকের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়েছে ডেটা কমিউনিকেশন মোডকে: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে 1-to-1 কমিউনিকেশন, ব্রডকাস্ট হচ্ছে 1 to মাল্টিপল, অ্যান্ড মাল্টিকাস্ট হচ্ছে 1 to সিলেক্টেড মাল্টিপল। অ্যান্ড দেন ইউনিকাস্টকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে তুমি একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে, অ্যান্ড শুধুমাত্র একজনই ডেটা ট্রান্সফার করতে পারবে, একজনই ডেটা রিসিভ করতে পারবে। হাফ ডুপ্লেক্সে হচ্ছে কি তোমার সেন্ডার এবং রিসিভার দুজনই ডেটা ট্রান্সফার করতে পারবে, বাট নট অ্যাট দ্য সেম টাইম। বাট ডুপ্লেক্স হচ্ছে হাফ ডুপ্লেক্সেরই একটু অ্যাডভান্স ভার্সন, যে দুইজন একসাথেই ডেটা ট্রান্সফার করতে পারবে। সো এই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সফরমেশন মোড। আচ্ছা, তো এরপর আসছে ডেটা ট্রান্সমিশনের জন্য আমাদের 2টা মাধ্যম আছে, একটা হচ্ছে তার মাধ্যম এবং আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম। সো আমরা এখানে আগে তার মাধ্যমটা নিয়ে আলোচনা করব। সো তার মাধ্যমের মধ্যে 3টি কেবল আছে, মানে ফার্স্টেরটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল। সো চলো ফার্স্টে আমরা টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আলোচনা করি। সো টুইস্টেড পেয়ার কেবলের সাথে আমরা অনেকেই ফ্যামিলিয়ার। আমরা নিশ্চয়ই বাড়িতে ওয়াইফাই থাকলেও দেখেছি যে ওয়াইফাইয়ের রাউটারের সাথে যেই ইয়াটা থাকে তার ভেতর এই ধরনের একটা কেবল থাকে, বিশেষ করে এই জিনিসটা ইথারনেট কেবলের মাথার অংশটা এরকম থাকে আর কি। সো ফার্স্টে আসতেছে টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যালের ট্রান্সমিট করার জন্য 2টি পরিবাহী কপার তামার তারকে একই অক্ষে পরস্পর সমানভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। সো এখানে আছে কি কপার কেবল, 2টি পরিবাহী কভার। ওকে, সো এখানে 2টি পরিবাহী কপার তার আছে এবং পরস্পরকে একই অক্ষে সমান্তরভাবে মানে সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। সো এরপরে আছে পেঁচানো তার দুটিকে পৃথক করার জন্য এদের মাঝে একটি অপরিবাহী পদার্থ ইউজ করা হয়। সো কপারের উপর একটা কোটিং করা আছে, এটা অপরিবাহী পদার্থের হিসেবে প্লাস্টিক আস্তরণ ব্যবহার করা হয় আর কি, এটা প্লাস্টিক একটা আস্তরণ। সো তার দুটির মধ্যে একটি তথ্য প্রেরণে ব্যবহৃত হয়, অন্যটি গ্রাউন্ড রেফারেন্স। এটি তথ্য প্রেরণে ব্যবহার করা হয় এবং এটি গ্রাউন্ড রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। সো এই ধরনের কেবল সাধারণত মোট 4 জোড়া তার ব্যবহার করা হয়। এখানে খেয়াল করে দেখতে পারবা 4 জোড়া কেবল আছে এখানে, এবং 4 জোড়া হচ্ছে কি তোমার এখানে একটু মিসম্যাচ করা আছে, এই যে প্রতিটা সেম কালারের মানে এক জোড়া হবে আর কি, একটা সাদা, একটা হোয়াইট, একটা গ্রিন, একটা হোয়াইট, একটা ব্লু, একটা হোয়াইট, একটা অরেঞ্জ, একটা হোয়াইট, একটা বাদামি আর কি। তড়িৎচুম্বকীয় প্রভাব, ইএমআই ও রেডিও তরঙ্গের প্রভাব আরএফআই দূর করার জন্য প্রতি জোড়া তারকে প্রতি ইঞ্চিতে 3টি পূর্ণ টুইস্ট বা প্যাচ থাকে। প্রতি মিটারে, এই যে সাপোজ এটা 1 মিটার, এর ভিতরে 1টা 2টো 3টা টুইস্ট বা 3টা প্যাচ থাকে প্রতি মিটারে। কি দূর করার জন্য? ইএমআই বা আরএফআই, RJ45 কানেক্টর। ওকে, সো RJ45 কানেক্টর দিয়ে টুইস্টেড পেয়ার কেবলকে কানেকশন দেওয়া হয়। এরপর আসতেছে এই টুইস্টেড পেয়ার কেবল 2 প্রকার হয়ে থাকে আর কি, একটা এসটিপি, একটা ইউটিপি। এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার, অ্যান্ড ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ওকে, সো শিল্ডেড টুইস্টেড পেয়ারে কি হয়, আমাদের ব্যান্ডউইথের স্পিডটা হয় 16 Mbps থেকে 500 Mbps পর্যন্ত, এবং ট্রান্সমিশন ডিস্টেন্স 100 মিটার হয়ে থাকে। এরপরে আনলিস্টেড বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ারে হয় কি, ব্যান্ডউইথের স্পিডটা হয় 10 Mbps এবং ট্রান্সমিশন ডিস্টেন্স হয় 155 মিটার। সো এখানে আমরা দেখতে পারতেছি এটার ব্যান্ডউইথটা হাই, মানে স্পিডটা বেশি, এবং এখানে দেখতে পারতেছি আমরা এখানে ডিস্টেন্সটা বেশি, ট্রান্সমিশন ডিস্টেন্সটা বেশি। ওকে, এরপরে আসতেছে
টুইস্টেড পেয়ার কেবলের কিছু সুবিধা, এটা খুবই সস্তা, ইনস্টল করাও সহজ, এবং কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা কষ্টকর এবং ট্রান্সমিশন লস অনেক বেশি হয়। তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ডেটা স্থানান্তরের হার হ্রাস পায়। সো আমরা সুবিধা অসুবিধা দেখে ফেললাম, এবার আসতেছে টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার। সো এটা ব্যবহার করা হয় কোথায়? টেলিফোন লাইনে এই কেবল ব্যবহৃত হয়, আর ল্যানের ক্ষেত্রে এই লাইন ব্যবহৃত হয়। ল্যান অর্থাৎ ওয়াইফাই টোয়াইফাই এই টাইপের জিনিসে। এরপরে আসতেছে আমাদের কোএক্সিয়াল কেবল। একই অ্যাক্সিস বরাবর থাকে বলে একে কোএক্সিয়াল কেবল বলা হয়। এই কেবলে দুইটি তড়িৎ প্রবাহীর স্তর একই অ্যাক্সিসে থাকে দেখে, এই যে একটা তড়িৎ প্রবাহী এবং এই যে একটা তড়িৎ প্রবাহী, দুটি একই অ্যাক্সিসে থাকায় এটার নাম হয়েছে কি? কোএক্সিয়াল কেবল। সো এখানে কোএক্সিয়াল কেবলের 4টা স্তর রয়েছে। একটা ফার্স্টেরটা বাইরেটা হলো আউটার শেল বা আউটসাইড ইনসুলেশন, তারপরের স্তরটা হচ্ছে কোপার মেসের, তারপরেরটা হচ্ছে ফোমের ইনসুলেশন, আর এটা হচ্ছে কোর বা কপার ওয়েব। ওকে, সো আমরা দেখে ফেলি কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশ। সো কোএক্সিয়াল কেবলের ফার্স্ট অংশ হচ্ছে কপার ওয়েব, ঠিক আছে, কপার ওয়্যার সরি। এর মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হয়। সো এটার ভিতর দিয়ে কী হচ্ছে? ডেটা প্রবাহিত হচ্ছে। তারপর হচ্ছে ফোমের ইনসুলেশন, কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য ব্যবহৃত হয়। সো এই ওয়্যারটা যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেজন্য এই ইনসুলেশনটা ইউজ করা হয়, এটা কি? ফোমের ইনসুলেশন। তারপর আসতেছে কোপার মেস। এটা কি করে? বাইরের টেম্পারেচার, চাপ এগুলো থেকে ও ইএমআই থেকে কপার ওয়্যারকে রক্ষা করে। সো এটাকে বাইরের তাপ, চাপ এবং ইএমআই থেকে রক্ষা করে। সো এরপরে হচ্ছে কি আউটসাইড ইনসুলেশন। সো এটা হচ্ছে কি আউটসাইড ইনসুলেশন। তো এইটা করে কি? যাতে তার বাইরে আঘাতে নষ্ট না হয়ে যায় সেজন্য প্লাস্টিকের জ্যাকেট ব্যবহৃত হয়। সো যাতে তার বাইরে থেকে ড্যামেজ না হয়ে যায় সেজন্য এটা একটা প্লাস্টিকের ইনসুলেশন ব্যবহৃত হয়। ওকে, সো এই ওয়্যারকে কানেক্ট করার জন্য কি ইউজ করা হয়? বিএনসি বা বিএনসিটি কানেক্টর দিয়ে এই ধরনের কেবল কানেকশন করা হয়। এটা হচ্ছে বিএনসি বা বিএনসিটির একটা এক্সাম্পল। সো এরপর আসছে কোএক্সিয়াল কেবল 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে থিন নেট, আরেকটা হচ্ছে থিক নেট। সো থিন নেটে কী হয়? থিন নেটের পুরুত্বটা হলো 0.25 ইঞ্চি এবং ট্রান্সমিশন যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 185 মিটার রিপিটার ছাড়া, এবং যেই ট্রান্সমিশন স্পিডটা ওটা 10 Mbps, এবং থিকনেটটা হচ্ছে কি পুরুত্ব 0.5 ইঞ্চ। সো এটা দেখতে পাচ্ছি এটা একটু থিক বেশি, এবং ট্রান্সমিশন ডিস্টেন্সটা 500 মিটার, এটা ডিস্টেন্সটাও বেশি, এবং ট্রান্সমিশন স্পিডটা 10 Mbps, বাট স্পিডটা কিন্তু সেম। এরপরে আসতেছে কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা। সো কোএক্সিয়াল কেবলের কী সুবিধা আছে? এই ধরনের কেবলের ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, কিন্তু আমরা আগেরটা দেখেছিলাম কি ট্রান্সমিশন লস অনেক বেশি, কিন্তু ডেটা স্থানান্তরের গতি এটা বেশি। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ট্রান্সমিশনে কেবল ব্যবহৃত হয়। সো আমরা আগে দেখেছিলাম অ্যানালগ ও ডিজিটাল 2 ধরনের ডেটা ট্রান্সমিশন আছে। সো এই দুইটাই এই কেবলটা ব্যবহৃত হয়। এরপর আসতেছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষায় এই কেবলের মাধ্যমে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়। সো আমরা টুইস্টেড পেয়ার কেবলে কী দেখেছিলাম যে 100 মিটারের ভেতরে ডেটাগুলো ট্রান্সফার করা যায়, কিন্তু এখানে আমরা কি করি? 1 কিলোমিটার ভিতরে তথ্য পাঠাতে পারি। সো এটার এফিসিয়েন্সিটা একটু বেশি। এই ফাইবার অপটিক কেবল অপেক্ষা কম ব্যয়বহুল এবং সহজ বহনযোগ্য। এরপর আসতেছে কোএক্সিয়াল কেবলের ব্যবহার। এটা কোথায় ইউজ করা হয়? টেলিভিশন নেটওয়ার্কে, ডিশ লাইন বা কেবল টিভি নেটওয়ার্কে এবং সিসিটিভি নেটওয়ার্কে। এরপরে আছে তোমার কিছু লোকাল এরিয়া নেটওয়ার্ক, লাইক তোমার লোকাল যেই ওয়াইফাইগুলো হয় সেইগুলোতে ব্যবহার করা হয়। সো এরপরে কোএক্সিয়াল কেবলে কিছু অসুবিধা আছে। এটা হচ্ছে কি ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপরে। এখানে তারের দৈর্ঘ্য যেহেতু বেশি, সো ট্রান্সফার রেটটা একটু কমে যায়। কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল, এটা একটু ব্যয়বহুল আর কি। সো এরপর আসতেছে আমাদের ফাইবার অপটিক কেবল। আচ্ছা, এটা হচ্ছে কতগুলো অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি হয়। ওকে, ফাইবার অপটিক কেবল কতগুলো অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি হয়, আর এই ফাইবারগুলা
এক ধরনের ডাই ইলেকট্রনিক বা অন্তরক পদার্থ বা সিলিকা বা মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা তৈরি, যা রাসায়নিকভাবে নিরপেক্ষ হয় এবং আলো পরিবহনে সক্ষম। পটিক্যাল ফাইবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলো বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। সো এটা কী করতেছে, তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালে ট্রান্সমিট করতেছে। এবং পৃথকভাবে প্রতিটি ফাইবার প্লাস্টিক স্তর দ্বারা আবৃত থাকে। সো এগুলো দেখতে পারতেছি, পৃথকভাবে প্রতিটা ফাইবার একটা প্লাস্টিক স্তর দিয়ে আবৃত আছে। ওকে, সো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অতি দ্রুত ডেটা প্রেরণ করে। সো আমরা দেখতেছি কি এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে। এরপরে অপটিক্যাল ফাইবার কাঁচের তন্তু হওয়ায় তড়িৎচুম্বক প্রভাব মুক্ত থাকে, এখানে কোনো তড়িৎচুম্বক প্রভাব নেই, অর্থাৎ ইএমআই নেই। এরপরে আসতেছে তোমার বর্তমান যেসব অপটিক্যাল ফাইবার পাওয়া যায় তার ডেটা ট্রান্সমিশন হার 100 Mbps থেকে 2 Gbps। সো এটা দেখতেছি এটার ডেটা ট্রান্সমিশন স্পিড হিউজ, 100 Mbps থেকে 2 Gbps। আর এটা কানেক্ট করার জন্য কি ইউজ করা হয়, এসসি কানেক্টর বা এসটি কানেক্টর, এরপর আসছে MTRJ কানেক্টর, এর সাহায্যে ডিভাইসের সাথে কানেকশন দেওয়া হয়। তো এখানে দেখো আমাদের ওয়াইফাইয়ের সাথে যে অণু লাগানো থাকে, সেই অণুতে যে ফাইবার কেবলটা দেওয়া থাকে সেটার সাথে কিন্তু এই কানেক্টরটা আমরা দেখতে পারছি, ব্লু কালার একটা কানেক্টর থাকে, এটাই হচ্ছে তোমার এসসি কানেক্টর। সো এরপরে চলে আসো ফাইবার অপটিক কেবলের মানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সো এটা কি থাকে, একদম যেটাতে ডেটা ট্রান্সমিট করা হয় সেটা হচ্ছে কি কোর, এবং এর উপরে যে শেলটা থাকে, লেয়ারটা থাকে, ওটা হচ্ছে ক্ল্যাডিং। কি ক্ল্যাডিং, এবং ক্ল্যাডিংয়ের ওপরে থাকে বাফার, এবং তার উপরে থাকে একটা জ্যাকেট। সো কোরটা হচ্ছে কি ভিতরে ডাইইলেকট্রিক পদার্থ, যা প্রধানত সিলিকা, প্লাস্টিক ও অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি হয়, এবং যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। কোরের মধ্য দিয়ে লাইট সিগন্যাল প্রবাহিত হয়। সো এটার ভিতর দিয়ে কি লাইট সিগন্যালটা প্রবাহিত হচ্ছে। কোরের ক্ষেত্রে কোরের ক্ষেত্র যত বেশি হয় তত বেশি লাইট সিগন্যাল প্রবাহিত হয়। সো এটার ক্ষেত্র যত বেশি হবে, সো এটার লাইট সিগন্যাল প্রবাহিত তত বেশি হবে। এরপরে আসতেছে কি ক্ল্যাডিং। ক্ল্যাডিং কাচের ঘন স্তর হিসেবে পরিচিত। সো এটা একটা কাচের ঘন স্তর, কোরকে আবদ্ধ করে রাখা বা বাইরের ডাইইলেকট্রিক পদার্থ যা আলোর প্রতিফলন করতে পারে। সো এটা একটা ডাইইলেকট্রিক পদার্থ যা আলোর প্রতিফলন করতে পারে। ওকে, মানে এই যে কোরের ভিতর দিয়ে তো আলো প্রতিফলন করবে, সো এটা একটা ডাইইলেকট্রিক পদার্থ যেটা আলোর প্রতিফলন ঘটাতে সাহায্য করে আর কি। এরপর আসতেছে বাফার। বাফার কি, বাফার এই তন্তুকে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। সো এই যে তন্তুগুলো আমরা দেখতে পারতেছি, এগুলোকে এই বাফারটা বাইরের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। এরপর আসতেছে বাইরের যে আউটার শেল বা জ্যাকেট, এটা এক বা একাধিক তন্তুকে কেবলের মধ্যে ধারণ করে আর কি, মানে জিনিসটাকে একটা কম্প্যাক্ট আকার দেয়। সো কোরের গঠন অনুসারে ফাইবার অপটিক কেবল দুই ধরনের হয়ে থাকে। সো ফার্স্ট ওয়ান ইজ সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ মাল্টি মোড ফাইবার অপটিক কেবল। সো সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবলে কী দেখতেছি, কোরের ব্যাসটা হচ্ছে 8 থেকে 10 মাইক্রন হয়ে থাকে। আচ্ছা, দীর্ঘ দূরত্বের ডেটা পাঠানোর ক্ষেত্রে উপযোগী। সো এটা কোথায় ইউজ করা হয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, টেলিফোন কোম্পানিতে ব্যবহৃত হয়। এবং মাল্টিমোড ফাইবার কেবল কোথায় ইউজ করা হয়, এটা কোরের ব্যাসার্ধ হচ্ছে 500 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। স্বল্প দূরত্বে ডেটা পাঠানোর জন্য এটা উপযোগী, এবং এটা কোথায় ইউজ করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভিডিও অডিও প্রেরণে ব্যবহৃত হয়। সো এরপর আসতেছে এই যে মাল্টিমোড ফাইবার অপটিক কেবল, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্টেরটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স মাল্টিমোড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ গ্রেডেড ইন্ডেক্স মাল্টিমোড। সো হোয়াট ইজ স্টেপ ইন্ডেক্স মাল্টিমোড, এটা হচ্ছে কোরের প্রতিসারণাঙ্ক সর্বোচ্চ সমান হয়, এবং গ্রেডেড ইন্ডেক্স মাল্টিমোড হচ্ছে কোরের প্রতিসারণাঙ্ক কেন্দ্র থেকে বাইরের দিকে কমতে থাকে। সো এরপরে আসতেছে ফাইবার অপটিক কেবলের কিছু বৈশিষ্ট্য। তো ফার্স্ট বৈশিষ্ট্যটা হচ্ছে এটি ইলেকট্রিক্যাল এবং তড়িৎ সিগন্যালের পরিবর্তিতে আলোক বা লাইট সিগন্যালে ট্রান্সমিট করে, এবং সেকেন্ডটা হচ্ছে এটা রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা আছে। এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। সো এটার স্পিডটাও একটু ফাস্ট হয় আর কি। এরপর আসতেছে কিছু সুবিধা। তো ফার্স্ট সুবিধাটা হচ্ছে অধিক দূরত্বে উচ্চ গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিট করতে পারে। এরপরে ওজনে একটু হালকা, সহজে পরিবহন করা যায়, শক্তির অপচয় কম হয়, ইএমআই মুক্ত,
তারপরে পরিবেশের তাপচাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সবচেয়ে বেশি এটার। এরপরে কিছু অসুবিধা আছে। সো অসুবিধাটা হচ্ছে কি, ফাইবার অপটিক কেবলের অসুবিধা। তো ফাইবার অপটিক কেবলকে ইউ আকারে বাঁকানো যায় না, যেহেতু এর ভিতরের গঠনটা খুবই শক্ত, সো এটাকে বাঁকানো যায় না। ফাইবার অপটিক কেবল অত্যন্ত দামি, মানে এগুলোর ব্যয়বহুল অনেক। ফাইবার অপটিক কেবল ইনস্টল করা অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলক কঠিন আর কি। তো এটার কিছু ব্যবহার হচ্ছে, নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। নেটওয়ার্কে ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল বেশি ব্যবহৃত হয়। এবং বর্তমানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোকসজ্জা, সেন্সর ও ছবি সম্পাদনের কাজ করা হচ্ছে। তো আমরা দেখে ফেললাম ওয়্যার্ড মাধ্যম, অর্থাৎ তার মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল আছে এরকম। এরপর আসতেছে আমাদের তারবিহীন মাধ্যম। সো তারবিহীন মাধ্যমে তিনটা ক্ষেত্র আছে, একটা বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ এবং লোহিত আলোকরশ্মি অথবা ইনফ্রারেড রে। সো বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত এটার ফ্রিকোয়েন্সি। এবং এটার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা হচ্ছে তোমার 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবং ডেটা কমিউনিকেশনে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির রেডিও স্পেকট্রাম ব্যবহৃত হয়। সো এটার ফ্রিকোয়েন্সিটা কত, 3 গিগাহার্টজ থেকে, মানে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এবং এটার তরঙ্গ দৈর্ঘ্যটা 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এবং রেডিও স্পেকট্রাম কত ব্যবহার করা হয় ডেটা কমিউনিকেশনে, 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ। তো এই হচ্ছে এটার ইনফরমেশন। এবং রেডিও ওয়েভে হয় কি, তোমার রেডিও সেন্টার যেটা, সেখান থেকে একটা নির্দিষ্ট স্পেকট্রাম বের হয়, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা স্পেকট্রাম বের হয়। এবং সেই ফ্রিকোয়েন্সি বা সেই চ্যানেলে যে ইউজার বা যেই রিসিভার থাকে শুধুমাত্র সেই ওইটা শুনতে পারে আর কি। এটার একটা বিশেষ ক্ষমতা আছে, এটা বিল্ডিং বা যে কোনো অবকাঠামোকে ছেদ করে যাইতে পারে। সো রেডিও ওয়েভের সুবিধা কী কী, রেডিও ওয়েভ বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে, সুতরাং এটি ইনডোর এবং আউটডোর উভয় যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। অ্যাজ আই মেনশন বিফোর, যে এটা বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে, সো এটা ইনডোর বা আউটডোরে উভয় যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এরপরে আসতেছে ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখা থাকার প্রয়োজন নেই। সো আমি যেটা বললাম যে ফ্রিকোয়েন্সি ওইটা এবং যে রিসিভার, এই দুটার একই ফ্রিকোয়েন্সি ম্যাচ করলেই আর কি এটা রিসিভ করতে পারে ডেটাটা, কিন্তু দুইটা যে একই সমান্তরাল থাকতে হবে এরকম কোনো নিয়ম নেই। সো থার্ডটা হচ্ছে রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা সামান্যই প্রভাবিত হয়। সো এই যে রেডিও ওয়েভ বা মানে বেতার তরঙ্গ, এটা বাতাস দ্বারা কোনো প্রভাবিত হচ্ছে না। সো ডেটা লসের কোনো সম্ভাবনা নেই এখানে। এরপরে রেডিও ওয়েভের কিছু অসুবিধা আছে। সো অসুবিধাটা কি, রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা তো অনেক সময় তোমার ক্যান্সার বা ব্রেন টিউমারের জন্য দায়ী হয়ে থাকে। সো এরপরের অসুবিধাটা হচ্ছে কি, রেডিও ওয়েভ ট্রান্সমিশনে নিম্ন সীমার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব হয় না, যেহেতু এটা ফ্রিকোয়েন্সিটা অনেক লো। সো বিপুল পরিমাণ তথ্য একসাথে সেন্ড করা পসিবল হয় না। এরপরে রেডিও ওয়েভের কিছু ব্যবহার আছে। সো নাম শুনে বুঝতে পারতো সেটা রেডিও সেন্টার বা বেতার তরঙ্গ, বেতার যন্ত্রে ব্যবহার করা হয়। এরপরে ইউজ করা হয় তোমার মোবাইল যোগাযোগ ব্যবস্থায়। এরপরে টেলিভিশনের ব্রডকাস্টিংয়ে অনেক সময় তোমার রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। দেন ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। সো সাপোজ এটা একটা টাওয়ার, দুইটা টাওয়ারের ভিতর লিঙ্ক আপ করার জন্য রেডিও ওয়েভটা ইউজ করা হয়। তারপরে যখন একজন প্রাপক এবং অনেকগুলো রিসিভার থাকে, তখন মাল্টি কাস্টিংয়ের জন্য এই রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। সো অনেকগুলো প্রাপক এবং অনেকগুলো রিসিভার একসাথে কানেক্টেড করার জন্য তোমার এই মাল্টিকাস্টিংয়ের জন্য এই রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। এরপরে কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক WAN, এটার জন্য তোমার এই রেডিও ওয়েভটা ইউজ করা হয় আর কি। এরপর আসতেছে তোমার মাইক্রোওয়েভ। এটা দেখলেই বুঝতে পারতো সেটা কি, মাইক্রো ওভেন। সো মাইক্রো ওভেনের মধ্যে মাইক্রোওয়েভ দিয়ে তোমার খাবার গরম করা হয়। সো এটার ফ্রিকোয়েন্সিটা কত, তোমার 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, কিন্তু এটার তরঙ্গ দৈর্ঘ্যটা 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। সো তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে একটু কম, কিন্তু ফ্রিকোয়েন্সিটা অনেক হাই। সো এটা এরকম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা ডেন্সিটিটা খুব ঘন, কিন্তু তরঙ্গর যে লেন্থটা, তরঙ্গ দৈর্ঘ্যটা ওটা শর্ট।
এরপরে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। সো বৈশিষ্ট্যগুলো কি? মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, এটা ফার্স্ট বৈশিষ্ট্য। এরপর সেকেন্ড বৈশিষ্ট্যটা কি? মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সিভার নিয়ে গঠিত হয়। সো মাইক্রোওয়েভ সিস্টেম কয়টি? দুইটি ট্রান্সিভার নিয়ে গঠিত হয়। এর একটি সিগন্যাল ট্রান্সমিট করে এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। এরপর আসতেছে তোমার মাইক্রোওয়েভ মাধ্যমে প্রেরক এবং প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না। সো প্রেরক এবং প্রাপকের মধ্যে যদি কোনো ব্যারিয়ার থাকে, সো ডেটা ট্রান্সমিট করতে পারে না মাইক্রোওয়েভে। এরপর আসতেছে তোমার মাইক্রোওয়েভের বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দ্রুত অতিক্রম করতে পারে। ওকে, সো এটা যেহেতু প্রভাবের দ্বারা মানে যে কোনো ব্যারিয়ার দ্বারা প্রভাবিত, তো এটার অ্যান্টেনাটা বড় কোনো ভবন বা টাওয়ারের উপরে বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, এটার কিছু সুবিধা আছে মাইক্রোওয়েভের। এটা হলো ব্যান্ডউইথ অনেক বেশি, তাই এটি ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য একসাথে ট্রান্সমিট করা যায়, কোনো প্রকার কেবলের প্রয়োজন হয় না এটায়। এছাড়া পাহাড়ি দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটি সুবিধাজনক। তারপরে কিছু অসুবিধা আছে, যেহেতু বললাম এটা বাঁকা পথে চলতে পারে না, আর হচ্ছে কি প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না। এই দুটো হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। এরপরে এটা স্যাটেলাইটে কীভাবে ব্যবহার করা হয়। ওকে, সো এটা টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো স্যাটেলাইটে কিন্তু আমাদের মাইক্রোওয়েভটা ইউজ করা হয়, এবং স্যাটেলাইটে কীভাবে ইউজ করে? এটা টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ ক্ষেত্রে, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এবং আবহাওয়ার সর্বশেষ পর্যবেক্ষণের কাজে। এরপর আসতেছে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, IR রে যেটাকে বলা হয়, ইনফ্রারেড রে। সো এটা তোমরা দেখে থাকবে অনেক টেম্পারেচার যেগুলোতে পরিমাপ করা হয়, যেসব মেশিনে টেম্পারেচার পরিমাপ করা হয় সেগুলোতে এরকম রেড অ্যান্ড গ্রিন টাইপের একটা পিকচার দেখা যায়। সো এই রেডটা তোমার টেম্পারেচার আইডেন্টিফাই করে। সো ইনফ্রারেড এটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ, 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এরপরে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 750 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। সো এটার তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই ন্যারো। কিছু সুবিধা, এটা দামে সস্তা, বিদ্যুৎ শক্তির প্রয়োজন কম, স্বল্প দূরত্বে অর্থাৎ প্রায় 10 মিটার্সের মধ্যে এটা ভালো কাজ করে। এরপর আসছে কিছু অসুবিধা। তো অসুবিধা কী কী? অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিট করতে পারে না, ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো প্রতিবন্ধক থাকলে কাজ করে না। সো এরপর আসতেছে ইনফ্রারেডের ব্যবহার করা হয় কোথায়? রেডিও, টিভি, এসি ইত্যাদিতে রিমোট কন্ট্রোল হিসেবে, রিমোটের ভেতর ইনফ্রারেডের ইউজ করা হয়। এছাড়া আমাদের ফোনে যেসব ফেস লকিং সিস্টেম আছে সেখানেও কিন্তু ইনফ্রারেড দ্বারা আমাদের ফেস রেকগনাইজ করা হয়। এরপর আসতেছে কম্পিউটার তারবিহীন কিবোর্ড, ওয়্যারলেস যেসব কিবোর্ড, মাউস এবং প্রিন্টার আছে সেগুলোতে ব্যবহার করা হয়। আচ্ছা, তো এরপর আসতেছে হটস্পট কি? হটস্পট হলো এটা হচ্ছে এমন একটি নির্ধারিত জায়গা যেখান থেকে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়। একটি নির্ধারিত জায়গা যেখান থেকে ওয়্যারলেসের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়। ওকে, সো হটস্পটের আর কি 3টা প্রযুক্তি আর কি আসছে জনপ্রিয়। এক নম্বরটা হচ্ছে ব্লুটুথ, দ্বিতীয়টি হচ্ছে ওয়াইফাই, অ্যান্ড লাস্টটা হচ্ছে ওয়াইম্যাক্স। সো চলো দেখে নিই ব্লুটুথ জিনিসটা কি। ব্লুটুথটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, সো এটা হচ্ছে কি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং এটার কভারেজ এরিয়া হচ্ছে তোমার 10 কিলোমিটার থেকে 100 মিটার পর্যন্ত, 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত। এবং এটার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হচ্ছে IEEE 802.15.1। ওকে, সো এরপর আসতেছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 গিগাহার্জ, এবং এটার স্পিডটা হচ্ছে 1 Mbps বা তার থেকে বেশি। এবং এটা কিসের উদাহরণ? এটা একটা পিকোনেটের উদাহরণ। এবং এটার যেই ডেটা ট্রান্সমিশন মোড সেটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। এরপর আসলে আমরা দেখি ওয়াইফাইটা হচ্ছে
WLAN এর উদাহরণ। সো এটা কি, এটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, সো এটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং এটার প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। ওকে, এবং এটার নেটওয়ার্ক কভারেজ এরিয়া হচ্ছে 32 মিটার এবং 95 মিটার। আর এই 32 মিটারটা হচ্ছে কি তোমার ইনডোরে, এবং এই 95 মিটারটা হচ্ছে আউটডোরে। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি একটা রেডিও ওয়েভ, বুঝছো? এবং এটার ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এরপর আসতেছে তোমার ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের ফুল ফর্মটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। সো এটা কি, এটা একটা মাইক্রোওয়েভ। ওকে, এবং এটা কিসের উদাহরণ? ফুল ডুপ্লেক্সের। এবং এটা কি WMAN, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, সো এটা কি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং এটার কভারেজ এরিয়াটা খুব বেশি, 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার পর্যন্ত। এবং এটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি IEEE 802.16। এবং এটার ডেটা ট্রান্সমিশন স্পিডটা 70 Mbps বা তার থেকে বেশি। এবং এটা তো দেখলাম ফুল ডুপ্লেক্স। সো এখানে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। সো ব্লুটুথের সুবিধা আছে কিছু, এটার ইনস্টলেশন কস্ট কম, এটা খুব স্বল্প দূরত্বে খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে, এই আছে। তারপরে হচ্ছে তোমার এটার অসুবিধাটা হচ্ছে কি এটার ডিস্টেন্স কভারেজ এরিয়াটা ছোট, এটা হচ্ছে আর কি এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এরপর আসতেছে ওয়াইফাইটা তোমার অ্যাডভান্টেজ আসছে কিছু, এটা একটা ওয়াইফাই দিয়ে তোমার অনেকগুলো কম্পিউটারকে তুমি একসাথে আওতাভুক্ত করতে পারতেছো, নেটওয়ার্কে আওতাভুক্ত। এরপরে তুমি নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ইউজার অ্যাড করে বা এক্সটেনশন অ্যাড করে নেটওয়ার্কের রেঞ্জটা তুমি ইনক্রিজ করতে পারতেছো, এটা একটা সুবিধা আছে। ওয়াইফাইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে একটু তুলনামূলক কস্ট কম হয় এবং এটার স্পিডটা অনেক হাই হয়। এবং এটা হাফ ডুপ্লেক্স হওয়ার কারণ কি, কারণ এটা তুমি একই সাথে ডেটা আদান প্রদান করতে পারতেছো না, হয় তোমাকে রিসিভ করতে হচ্ছে অথবা তোমাকে সেন্ড করতে হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হাফ ডুপ্লেক্স। এরপর আসতেছে তোমার ওয়াইম্যাক্সের সুবিধাটা কি, এটার কভারেজের এটা হিউজ, তুমি এটা হচ্ছে কি তোমার কোয়ালিটি এনশিওর করে। ঠিক আছে, কোয়ালিটি নেটওয়ার্ক এনশিওর করে, এটার স্পিডটা অনেক হাই থাকে, রেঞ্জটা অনেক বড় থাকে, যেহেতু এটা একটা টাওয়ার বা কোনো কিছু দ্বারা এক্সটেন্ড করা হচ্ছে। সো এটার কভারেজ এরিয়া এবং স্পিডটা হাই থাকে, কোয়ালিটি এনশিওর করে। আচ্ছা, তো এরপরে আসতেছে আমাদের মোবাইল ফোনের প্রজন্ম। তো মোবাইল ফোনের 4টি প্রজন্ম আছে, ফার্স্ট প্রজন্ম, সেকেন্ড প্রজন্ম, এরকম করে করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম আছে। সো ফার্স্ট প্রজন্মটাকে বলা হয় কি 1G, দ্বিতীয়টা 2nd G, তৃতীয়টা 3rd G এবং 4টা 4G। ওকে, সো আসলে আমরা দেখি ফার্স্ট প্রজন্মটা। সো এটা হচ্ছে কি তোমার অ্যানালগ সিগন্যাল ট্রান্সফার করে, এবং এটার যে সেটা হচ্ছে FDMA। ওকে, FDMA। সো তোমরা ডেটার যে আছে ফোনে, ডেটার যে সেটিংসটা আছে ওখানে গেলে তোমরা দেখতে পারবা FDMA, CDMA, TDMA থাকে, তারপরে LTE থাকে। সো এইগুলো হচ্ছে ফার্স্ট জি নাকি সেকেন্ড জি না থার্ড জি এটা ডিফাইন করে। সো FDMA-তে তোমার ফার্স্ট জি অথবা সেকেন্ড জিও মাঝে মাঝে ডিফাইন করতে পারে। সো এটার ফ্রিকোয়েন্সিটা খুব লো হয়, সো এটা ডেটা ট্রান্সফার রেটটাও খুব কম হয় এর জন্য। এবং এটার ভেতর কী ইউজ করা হয়, মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর ইউজ করা হয়েছে এর ভিতরে। এবং এটার এই ফার্স্ট জেনারেশন যেটা, এটা ইন্টারন্যাশনাল রোয়ামিংটা চালু করা হয় না আর কি। এরপর আসতেছে তোমার সেকেন্ড জেনারেশন। এবং ফার্স্ট জেনারেশনের একটা অসুবিধা ছিল, এটা হচ্ছে তোমার কি অবস্থার যে সময় চেঞ্জ হতো, অবস্থান চেঞ্জ করলে কানেকশন লস হয়ে যেত। ওকে, তো এরপর আসতেছে তোমার সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশনটা কি তোমার, এটা ডিজিটাল রেডিও ওয়েভটা ইউজ করা হয় এখানে। এবং এটাও 3টাই আছে, FDMA, CDMA, TDMA। এরপরে আসতেছে তোমার স্পিডটা, এটার স্পিডটা খুব হাই থাকে, মানে
খুব বেশি হাই না, মানে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনের স্পিডটা একটু বেশি তুলনামূলক। এরপরে এটার প্রাইভেসিটা একটু আপডেট করা হয়। এরপরে এখানে সর্বপ্রথম প্রিপেইড সিস্টেমটা চালু করা হয় সেকেন্ড জেনারেশনে, এবং সীমিত আকারে রোমিংটা, ইন্টারন্যাশনাল যে রোমিং সেটা চালু করা হয়, আন্তর্জাতিক রোমিংটা চালু করা হয়। এরপর SMS MMSটা চালু করা হয়। এরপর আসছে তোমার GSM পদ্ধতিতে ডেটা এবং ভয়েস ট্রান্সফার করা, এটাও চালু হয় আর কি। তো সেকেন্ড জেনারেশনে তোমার এক্সট্রা অ্যাড হলো কি সেকেন্ড জেনারেশনে তোমার প্রাইভেসিটা আপডেট করছে, স্পিডটা আপডেট করছে, প্রিপেইড সিস্টেমটা চালু করছে সর্বপ্রথম। এরপরে তোমার ডেটার রোমিংটাও সর্বপ্রথম সীমিতভাবে চালু করেছে। এরপরে SMS এবং MMS চালু করেছে, আর ডেটা অ্যান্ড ভয়েস ট্রান্সফারটাও চালু করেছে। সো তোমার এগুলো আসতে পারে যে তোমার সেকেন্ড জেনারেশনে কী কী চালু করা হয়েছে, বা তোমার বলতে পারে SMS চালুটা হয়েছে সর্বপ্রথম কোন প্রজন্মে, সো তুমি বলবো এটা সেকেন্ড প্রজন্মে। এরপরে তোমার থার্ড প্রজন্মে আসতেছে তোমার ফটো এবং ভয়েসের যে কোয়ালিটিটা ওটা অনেক হাই করেছে, এবং কি ফাস্ট ট্রান্সফার রেটটা একটু ফাস্ট করেছে। এরপরে তোমার থার্ড প্রজন্মের প্রথম হলো আমরা ইন্টারনেট ইউজের সুবিধাটা পাই। এটা হলো কি দ্বারা, EDGE এজ, এটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো 3G, এবং এইটা হচ্ছে কি তোমার 2G, এবং এটা 1G। ওকে, সো এরপর এটার স্পিডটা আসতেছে কি 2 Mbps থেকে বেশি। ওকে, এবং এটার মাধ্যমে প্রথম মোবাইল ব্যাংকিং এবং কমার্স শুরু হয়, এবং এটায় পুরাদমে আর কি ইন্টারন্যাশনাল রোমিংটা চালু হয়। ওকে, এরপর আসতেছে আমাদের লাস্ট প্রজন্ম অর্থাৎ ফোর্থ প্রজন্ম, যেটার সময়কাল হচ্ছে 2009 থেকে বর্তমান সময় পর্যন্ত। আর স্পিডটা হচ্ছে কি 3G থেকে 50x বেশি, 50 গুণ বেশি হয়, এবং এটার ব্যান্ডউইথ সেটা হচ্ছে 10 Mbps। ওকে, এটা এনশিওর করে কি হাই কোয়ালিটি ফটো অ্যান্ড ভিডিও শেয়ার। ওকে, এখন তুমি যেই ইন্টারনেটটা ইউজ করতে পারছো এটা 4G। তো এরপরে আসতেছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক। তো মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে দুইভাবে ভাগ করা হয়, একটা প্রাইভেট, একটা পাবলিক। সো প্রাইভেট এরিয়া নেটওয়ার্কটা কোনটা? আচ্ছা, প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে তোমার, সাপোজ তুমি কোনো অর্গানাইজেশনে চাকরি করো, সো ওই অর্গানাইজেশনের আন্ডারে যতগুলো ক্লায়েন্ট আছে, সো ওই নেটওয়ার্কটা শুধুমাত্র তারা ইউজ করতে পারবে। এটাই হচ্ছে প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক বা প্রাইভেট নেটওয়ার্ক, যেটা অন্য কোনো পাবলিক অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু পাবলিক নেটওয়ার্ক যেটা, সাপোজ তোমার ওয়াইফাই প্রোভাইডার যেটা, তার আন্ডারে যতগুলা ওয়াইফাই আছে সবাই কিন্তু সেগুলা অ্যাক্সেস করতে পারতেছে। এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। সো প্রাইভেট নেটওয়ার্কের অ্যাক্সেস সবাই পাবে না, কিন্তু পাবলিকের নেটওয়ার্কের সবাই অ্যাক্সেস পাবে। এটাই হচ্ছে প্রাইভেট এবং পাবলিকের মধ্যে ডিফারেন্স। এরপরে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়, একটা পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার এবং হাইব্রিড। সো পিয়ার টু পিয়ার হচ্ছে তোমার প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা কম্পিউটারে একটা সংযোগ থাকবে। ওকে, কিন্তু মাঝখানে কোনো সার্ভার থাকবে না। সো দেখে ফেলি আমরা, এটা হচ্ছে আমাদের পিয়ার টু পিয়ার কেবলের এক্সাম্পল। সো এখানে দেখতে পারতেছি আমরা প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা কম্পিউটারের একটা সংযোগ আছে, একটা সংযোগ আছে, কিন্তু মাঝখানে কোনো সেন্ট্রাল সার্ভার নেই। ওকে, সো এটা কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না। কিন্তু এখানে দেখতে পারবা যে ক্লায়েন্ট সার্ভার, যেটা একটা সার্ভার থাকবে, সেন্ট্রাল সার্ভার থাকবে, এবং সেখান থেকে তার ক্লায়েন্ট ইউজারদের সাথে সেটা অ্যাটাচ থাকবে। সো এখানে হচ্ছে কি ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কানেকশন ওটা থাকে, কিন্তু আর এই পেয়ার টু পেয়ার হয় কি তোমার প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা কম্পিউটারের একটা কানেকশন থাকে, এবং এই দুইটাকে যদি কম্বাইন্ড করা হয় তো সেক্ষেত্রে আমাদের তৈরি হয় কি হাইব্রিড। ওকে, সো হাইব্রিডটা হয় কি, এই যে আমরা পেয়ার টু পেয়ার কেবল দেখতেছি, এটার মাঝখানেই একটা সার্ভার বসানো থাকে। সো এই সার্ভারটার সাথে প্রতিটা কম্পিউটার যুক্ত থাকে, এবং প্রতিটা কম্পিউটারের সাথে পেয়ারলি কানেক্টেড থাকে। সো এটাই হচ্ছে তোমার হাইব্রিড যে কানেকশন, সেটা হাইব্রিড নেটওয়ার্কটা। এরপরে আসতেছে ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়, একটা প্যান, ল্যান, ম্যান, ওয়ান। সো প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো হোয়াট ইজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তোমার বাসার ভিতরে তোমার কম্পিউটারের সাথে যদি তোমার একটি প্রিন্টার, একটি মাউস, একটি ফোন এবং একটি ল্যাপটপ কানেক্টেড আছে, এটা হচ্ছে তোমার একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটার কানেকশন শুধুমাত্র তোমার ভিতরে সীমাবদ্ধ, অন্য কিছু এটার অ্যাক্সেস পাচ্ছে না। এবং এটার কভারেজ এরিয়া হচ্ছে 10 মিটার্স, এবং এটার এক্সাম্পল হচ্ছে প্রিন্টার, ল্যাপটপ, ব্লুটুথ, কিবোর্ড, মাউস, এগুলো। এটা তুলনামূলকভাবে সুরক্ষিত ও নিরাপদ থাকে।
এরপর আসতেছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। সো ল্যানটা হচ্ছে কি তোমার একটা লোকাল, সাপোজ তোমার একটা দোকান আছে, শপ আছে, কম্পিউটার শপ, সেখানে তোমার 5টা কম্পিউটার আছে এবং কম্পিউটারটা প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড। এটা হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা লোকালি কন্ট্রোল করা হয় আর কি। এবং এটা টপোলজি ইউজ করা হয় কী কী, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি। যদিও আমরা এখন টপোলজি সম্পর্কে পড়িনি, কিন্তু একটু পরে আমরা টপোলজি নিয়ে আলোচনা করব। এরপরে তারবিহীন, আচ্ছা, ল্যানের 2টা প্রকারভেদ আছে, একটা তারযুক্ত, একটা তারবিহীন। সো তারবিহীন যেটা, সেটাকে WLAN বলে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে এইটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল দ্বারা সংযুক্ত থাকে এবং এটার ওয়েভটা হচ্ছে কি রেডিও ওয়েভ, এবং এটার নেটওয়ার্ক টাইপটা হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্ক। সো এখানে আমরা দেখতে পারতেছি ল্যানের একটা এক্সাম্পল। সো প্রতিটা কম্পিউটারের সাথে অ্যাটাচ থাকে একটা লোকালি, মানে একটা শর্ট এরিয়ার ভিতরে এটার। তারপরে আসতেছে আমাদের ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, অথবা এটাকে কর্পোরেট এরিয়া নেটওয়ার্কও বলা হয়। আর ক্যানের যে কভারেজ এরিয়াটা, এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে কম হয়ে থাকে, এবং এটার কভারেজ এরিয়া হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার। এটার এক্সাম্পল হচ্ছে গুগল পিক্সেল বা মাইক্রোসফটের যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে, এটাই হচ্ছে এটার এক্সাম্পল। সো আমরা দেখে ফেলি, এখানে একটা কলেজ আছে এবং কলেজের সাথে লাইব্রেরি এবং ক্যান্টিন, 2টার কানেকশন আছে। সো এই টোটালটা মিলে একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করতেছে বা একটা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক তৈরি করতেছে। ওকে, মানে একটা কলেজ বা ভার্সিটির যেই পার্সোনাল নেটওয়ার্কটা থাকে, মানে একটা এরিয়ার ভেতরে যে একটা পার্সোনাল তাদের নিজস্ব যেই নেটওয়ার্ক থাকে, এটাই হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এরপর আসতেছে MAN বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে কি অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। ওকে, এটার কভারেজ এরিয়াটা অনেক বড়, 50 কিলোমিটার, এবং এটা হচ্ছে কি তোমার কিছু নেটওয়ার্ক ডিভাইস ইউজ করা হয় এখানে, যেমন সুইচ, হাব, ব্রিজ, রাউটার, গেটওয়ে। সো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো একটু পরে। সো আর এটার ব্যাকবোনটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল, এটার ব্যাকবোন। এবং এটা যে টপোলজিগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। এবং এটার ওই যে ল্যানের মতো 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা ওয়্যার্ড মাধ্যম, একটা ওয়্যারলেস মাধ্যম, এবং ওয়্যারলেসটাকে বলা হয় WMN, অর্থাৎ ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর আসতেছে তোমার WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি তোমার একটা দেশের অনেকগুলো শহরের মধ্যে যে কানেকশন, নেটওয়ার্কের কানেকশন, সেটাই হচ্ছে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে কোনো লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকতে পারে, তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থাকতে পারে, তারপরে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক থাকতে পারে। সবগুলো সমন্বয়ে একটা নেটওয়ার্ক হয় এবং অনেকগুলো নেটওয়ার্কের সমন্বয়ে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। এবং এটার কভারেজ এরিয়াটা হিউজ, একটা দেশের সমান হতে পারে, বিভিন্ন দেশের মধ্যে কানেকশন থাকতে পারে। এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সবথেকে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট, যেটা দ্বারা আমাদের সমস্ত সব দেশের সাথে সব দেশ কানেক্টেড আছে। এবং এখানে কী ধরনের কেবল ইউজ করা হয়, টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। এখন আমরা কিছু নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আলোচনা করব। তো নেটওয়ার্ক ডিভাইসের ফার্স্ট এটা আসতেছে মডেম। সো হোয়াট ইজ মডেম? মডেম হচ্ছে তোমার এমন একটা যন্ত্র যেটা তোমার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করে। সো এটা হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটরের কম্বিনেশনে তৈরি হয় আর কি। সো মডুলেটরটা হচ্ছে কি তোমার ডিজিটাল সংকেতকে অ্যানালগে রূপান্তর করে, এবং ডিমডুলেটর হচ্ছে কি তোমার অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে। সো আবার দেখে ফেলি, ডিজিটালকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে কি মডুলেটর, এবং অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে কি ডিমডুলেটর। সো আমরা আগে দেখে ফেলেছিলাম অ্যানালগ সংকেত কিন্তু এরকম ওয়েভ আকৃতির হয়, সাইন ওয়েভ টাইপের, এবং অ্যানালগটা কী হয় স্কোয়ার শেপের। স্কোয়ার শেপ বলতে এরকম। আই হোপ তোমরা মনে রেখেছো জিনিসটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটার থেকে ডিজিটাল সংকেত প্রেরণ করা হচ্ছে, এবং মডেম সেটাকে করতেছে কি অ্যানালগে রূপান্তর করতেছে, এবং এই অ্যানালগ সংকেতটা আমার যেই রিসিভারের মডেম আছে সেই মডেমে পৌঁছাচ্ছে অ্যানালগ হিসেবে, এবং ট্রান্সমিট হচ্ছে কি ডিজিটাল সংকেতে, এবং সেটা কম্পিউটারে ডিভাইসে মানে রিসিভারে পৌঁছাচ্ছে। সো হচ্ছে কি আমাদের যে সেন্ডার থেকে ডিজিটাল সংকেত গিয়ে সেই রিসিভারে কিন্তু ডিজিটাল সংকেতটা যাচ্ছে, কিন্তু মাঝখানে এই মডেমটা করতেছে মডুলেশনের কাজ, এবং এটা করতেছে কি ডিমডুলেশনের কাজ। সো টোটালটা মিলে একটা মডেম 2 ধরনের কাজ করে আর কি, মডুলেশন এবং ডিমডুলেশন। ওকে, এরপরে আসতেছে আমাদের এনআইসি। এনআইসি এর ফুল ফর্ম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।
এগুলো তোমাদের কদ আগে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে যে এনআইসি এর ফুল ফর্ম কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, সো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি, এটা তোমার একটা ল্যান কার্ড। ওকে, এবং এটার কাজ কি, নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা। ওকে, এবং এটার ভেতরে একটা 48 বিট একটা কোড আছে যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। সো তোমরা অনেকে ম্যাক অ্যাড্রেসের নাম শুনে থাকবা। ম্যাকের ফুল ফর্ম হলো কি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটার কত বিটের কোড, এটা একটা 48 বিটের কোড। এরপর আসতেছে তোমাদের রিপিটার। সো তোমরা অনেকেই ওয়াইফাইয়ের এক্সটেন্ডার হিসেবে একটা ডিভাইস ইউজ করে থাকো যেটা তোমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে, কিন্তু এটার কাজ কি, এটা রেঞ্জ এক্সটেন্ড করা। ওকে, সো এই রিপিটারের কাজ কি, তোমার একটা সাপোজ তোমার একটা রাউটার আছে, এটা তোমার এই যে তোমার এরিয়াটা, এটা হচ্ছে তোমার রেঞ্জ, এই রাউটারের রেঞ্জ। এই রেঞ্জের একদম লাস্ট সীমানায় যদি তুমি একটা রিপিটার ইউজ করো তাহলে এটার রেঞ্জ হচ্ছে কি আরেকটু এক্সটেন্ড হচ্ছে এরকম। সো তোমার রাউটারের যেই রেঞ্জটা থাকে, এই রেঞ্জের যে একদম এজ কর্নারটা থাকে, এখানে গেলে নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায়, এবং এই রিপিটারটা করে কি, ওই দুর্বল নেটওয়ার্কটাকে একদম সচল করে সেটার রেঞ্জটা একটু বৃদ্ধি করে আর কি। এটা হচ্ছে রিপিটারের কাজ। এরপর আসতেছে তোমাদের হাব। হাব জিনিসটা আমরা অনেকে চিনে থাকবো, কম্পিউটারের সাথে মনিটর, দেন তোমার প্রিন্টার, দেন মাউস, কিবোর্ড, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাড করার জন্য তোমার হাবটা ইউজ করা হয়। সো হাবটা কি, একটা ল্যান্ড ডিভাইস, লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস। সো এটা কোন টপোলজিতে বেশি ইউজ করা হয়, এটা স্টার টপোলজিতে বেশি ইউজ করা হয়, এবং কেন্দ্রীয় ডিভাইস হিসেবে, সো স্টার টপোলজি আমরা যখন আলোচনা করব, সো এটা কেন্দ্রীয় যে ডিভাইসটা, এটা একটা হাব। ওকে, সো এটা স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে মানে হাবকে ইউজ করা হয়, এবং এটা কি মাল্টিপোর্ট রিপিটার। ওকে, সো এটা খেয়াল করে দেখতে পারবো এখানে অনেকগুলো পোর্ট থাকে, এবং এটা মাল্টিপোর্ট রিপিটার। তো এরপর আসতেছে আমাদের সুইচ। তো সুইচ জিনিসটা কি, সুইচ হচ্ছে একটা ল্যান ডিভাইস, এবং এর পোর্টের সংখ্যা 8টি, 16টি, 24টি এবং 48টি পর্যন্ত হয়ে থাকে এটার পোর্ট সংখ্যা। এবং যে আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে জেনেছিলাম যে হাব ইউজ করা হয়, কিন্তু হাব থেকে বেশি প্রেফার করা হয় সুইচকে। সো ল্যান তৈরিতে সুইচকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বেশি ইউজ করা হয়, এবং সো স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি সুইচটাকে ইউজ করা হয়। এবং সুইচের কাজটা কি, এটা সেন্ডার থেকে একটা সিগন্যাল নিয়ে সরাসরি মানে ম্যাক অ্যাড্রেসে পাঠায়, এবং সেটা কি করে, নির্দিষ্ট পোর্ট দিয়ে ওই ডেটাটা ট্রান্সফার করে। কিন্তু হাবে আমরা কি দেখেছিলাম, হাবে একটা সেন্ডার থেকে একটা ডেটা ইনপুট নিয়ে সেটা সকল পোর্টে সমানভাবে সেম ডেটাটা প্রেরণ করে। কিন্তু এই সুইচটা একটু স্মার্ট, ও করে কি, ডেটাটা নিয়ে ম্যাক অ্যাড্রেসে পাঠায় এবং একটা নির্দিষ্ট পোর্টে গিয়ে সেই ডেটাটা ট্রান্সফার করে। ওকে, সো সেন্ডার থেকে সিগন্যাল পাঠায় কোথায়, ম্যাক অ্যাড্রেসে, এবং ম্যাক অ্যাড্রেস থেকে নির্দিষ্ট পোর্টে যায় তোমার ডেটাটা। এরপর আসতেছে তোমার রাউটার। সো রাউটারটা বলার কিছুই নেই, তোমরা সবাই চিনো রাউটার। এটা একটা কি, ওয়ান ডিভাইস, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, সো আমরা কি দেখেছিলাম, হাব অ্যান্ড যেই তোমার সুইচ, দুইটা কিন্তু ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু রাউটারটা হচ্ছে তোমার কি, ওয়াইড এরিয়া ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস। ওকে, এটা করে কি, তোমার অনেকগুলো ল্যান, ম্যান এবং ওয়ানকে সংযুক্ত করে। ওকে, সো লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করে। কে সংযুক্ত করে, রাউটারটা। ওকে, সো এটা করে কি, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা মানে ট্রান্সফার করে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, রাউটিং। এরপর আসতেছে তোমাদের গেটওয়ে। এটাও তোমার একটা ওয়ান ডিভাইস, এবং এটার কাজটা কি, এটার কাজ হলো 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটা ওয়ান ক্রিয়েট করে। ওকে, সো এই ছিল তোমার কিছু নেটওয়ার্ক ডিভাইস। এরপর আমরা বিভিন্ন ধরনের টপোলজি নিয়ে আলোচনা করব। সো আমাদের টপোলজি আছে 6টা। ফার্স্ট টপোলজি হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। সো আমরা এই 6টা টপোলজি নিয়ে আলোচনা করব। ফার্স্টে আসছে আমাদের বাস টপোলজি। সো বাস টপোলজিতে হয় কি, আমাদের একটা ব্যাকবোন, অর্থাৎ ব্যাকবোন বা মেইন কেবল যেটা, এটাকে বলা হয় ব্যাকবোন অথবা বাস। ওকে, এবং এর সাথে যতগুলো কম্পিউটার সংযুক্ত আছে সবগুলোকে বলা হয় একটা নোড। ওকে, সো এই নোড বা কম্পিউটার একটা মাত্র লাইন অর্থাৎ ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে, এবং এইখানের এই পুরো টপোলজিতে একটা নোড নষ্ট হয়ে গেলে পুরো টপোলজিটা অচল হয় না। যদি এই টপোলজির একটা ব্যাকবোনটা নষ্ট হয়ে যায়, শুধুমাত্র ব্যাকবোনটা নষ্ট হলে পুরো টপোলজিটা অচল হয়ে পড়ে। ওকে, সো সাপোজ এখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল। সো এখানে কম্পিউটারটা নষ্ট হলে কিন্তু আমাদের এই পুরা ইয়াটা অচল হচ্ছে না। যদি ব্যাকবোনটা অচল হয়ে যায়
তখন আমাদের পুরো টপোলজিটা অচল হয়ে পড়বে। সো এটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এটা সিম্পল, ইজি এবং কস্ট ফ্রেন্ডলি, এবং এখানে ইউজ করা হয় কি কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, এবং এটার হাইয়েস্ট যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা সেটা হচ্ছে 10 Mbps। এখানে অ্যাজ আই মেনশন বিফোর যে এখানে নোড নষ্ট হয়ে গেলে ডিভাইসটি অচল হয় না, বরঞ্চ ব্যাকবোনটা নষ্ট হয়ে গেলে পুরো ডিভাইসটা অচল হয়ে পড়ে, এবং এখানে কোনো সুইচের প্রয়োজন পড়ে না, যেহেতু একটা ব্যাকবোন দ্বারা একটা কানেক্টর আছে, সো এখানে কোনো সুইচের প্রয়োজন পড়ে না। এরপরে আমাদের আসতেছে রিং টপোলজি। সো রিং টপোলজিতে হয় কি, একটা টপোলজি থাকে যেটা পুরো রিং শেপের বা সার্কেল শেপের হয়ে থাকে, এটাকে অনেক সময় লুপ অথবা রিং শেপ বলা হয়ে থাকে। সো এখানেই এটা হচ্ছে কি একটা একমুখী টপোলজি। সাপোজ এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে একটা ডেটা ট্রান্সফার করতে চাই, সো আমাকে করতে হবে কি, সরাসরি এই কম্পিউটারে কিন্তু আমি যাইতে পারবো না। সো এটার জন্য আমার করতে হবে কি, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করতে হবে, এবং এই কম্পিউটারটা করবে কি এই কম্পিউটার ডেটাটা ট্রান্সফার করবে। সো এটা কি একমুখী একটা টপোলজি, যেখানে কোনো সার্ভারের প্রয়োজন পড়ে না, এবং এখানে কোনো সেন্ট্রাল কম্পিউটারের প্রয়োজন পড়তেছে না। এখানে ডেটা ট্রান্সমিশন রেটটা খুব ফাস্ট হয়। এখানে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়, এবং এটা কস্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। সো এখানে ডেটা ট্রান্সমিশনের জন্য কলিশনটা হচ্ছে একদম 0। সো নো কলিশন ইন ডেটা ট্রান্সফার রেট। ওকে, সো অ্যাজ আই মেনশনড যে এটা একমুখী ডিভাইস, মানে একমুখী টপোলজি। এই রিং টপোলজিকে একসাথে কানেক্টেড রাখার জন্য একটা জটিল সফটওয়্যার ইউজ করা হয়, যেটা নিয়ন্ত্রণ করা খুব হার্ড, এটাই মনে রাখবা জাস্ট। এরপরে আসতেছে আমাদের স্টার টপোলজি। সো স্টার টপোলজিটা হচ্ছে কি সব থেকে বেশি পপুলার, মোস্ট পপুলার এটা, ঠিক আছে। সো এখানে প্রতিটা ডিভাইস যেগুলো কানেক্টেড আছে সেগুলোকে একটা হোস্ট অথবা নোড বলে। ওকে, এবং সেন্ট্রালি একটা হাব অথবা সুইচ দ্বারা এটা সবগুলা নোড বা হোস্ট কানেক্টেড থাকে, এবং এটাকে বলা হয় সেন্ট্রাল ডিভাইস। এবং এখানের যে সেন্ট্রাল ডিভাইসটা এবং হোস্টটা, এটা কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের মাধ্যমে দুইটা যুক্ত থাকে। সো এই যেই হোস্ট বা নোড এবং এই যেই সুইচ বা হাব বা সেন্ট্রাল ডিভাইস, এগুলো পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের মাধ্যমে দুইটা যুক্ত থাকে। এবং এখানে এই টপোলজিতে হয় কি, তোমার সেন্ডার থেকে, সাপোজ এটা তোমার সেন্ডার এবং এটা তোমার রিসিভার। সো সেন্ডার থেকে তোমার ফার্স্টে ডেটাটা তোমার হাবে বা সুইচে পৌঁছাবে, এবং এই সুইচ বা হাব থেকে ডেটাটা তোমার রিসিভারে পৌঁছাবে। এটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন মেথডটা এখানের। সো সেন্টার থেকে ডেটাটা হাব বা সুইচে পৌঁছাবে, দেন ডেটাটা রিসিভারে পৌঁছাবে। এরপর এটার কিছু বৈশিষ্ট্য আছে, লাইক এটা কোএক্সিয়াল কেবল, ফাইবার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে গঠিত হয়। এবং এখানে তোমার নোড বা যতগুলো কম্পিউটার, এগুলো অ্যাড বা রিমুভ যে কোনো সময় করা যাবে। সো এখানে তুমি চাইলে যে কোনো সময় একটা কম্পিউটার অ্যাড করতে পারবা, যে কোনো সময় একটা কম্পিউটার তুমি রিমুভ করতে পারবা। ওকে, সো এটাই তুমি এখানে সুবিধা পাচ্ছ, এবং এখানে যে প্রবলেমটা সর্ট আউট করতে পারবা তুমি খুব ইজিলি। সো এখানে যে কোনো প্রবলেম তুমি খুব সহজে ধরা পড়বে তোমার কাছে। এরপরে ডিটিএসটা হাই। এখানে ডিটিএস বলতে কি, ডেটা ট্রান্সমিশন স্পিডটা এখানে খুব বেশি হয়, এবং এখানে কলিশন জিনিসটা খুব কম হয় আর কি, কলিশন বা সংঘর্ষটা কম হয়। ডেটা ট্রান্সমিশনের সময় যে ডেটা সংঘর্ষটা বা ট্রাফিকটা ওটা কম হয় এখানে, এবং প্রাইভেসিটা বাস টপোলজি এবং রিং টপোলজি থেকে অনেক বেশি হয়ে থাকে এখানে। এবং এখানে যদি তুমি কোনো কম্পিউটার অ্যাড করো তাহলে এটার স্পিডে কোনো চেঞ্জ আসবে না। এই হচ্ছে তোমার স্টার টপোলজি। তো এরপরে আমাদের আসতেছে ট্রি টপোলজি। তো ট্রি টপোলজিতে এটাকে অনেক সময় হায়ারার্কিক্যাল টপোলজি বলা হয়। সো এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত টপোলজির মধ্যে একটি। এবং ট্রি টপোলজি হচ্ছে বাস টপোলজি এবং স্টার টপোলজি, এই দুটার কম্বিনেশনে তৈরি হয়। ওকে, এবং এটার একটা কোর লেয়ার থাকে যেখান থেকে ডেটাটা ডিস্ট্রিবিউশন লেয়ারে পাঠানো হয়, এবং এই ডিস্ট্রিবিউশন লেয়ার থেকে বিভিন্ন ধরনের কম্পিউটার পাঠানো হয়, এবং সেখান থেকে আবার স্তরে স্তরে আবার অন্যান্য নোডে পাঠানো হয়। সো এটাকে ধরা যাক দ্বিতীয় স্তর, এবং এটাকে তৃতীয় স্তর ধরা যাক। তো এখানে এই দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট হয়। সো এটা হচ্ছে কি, এই স্তরের কম্পিউটারগুলো হোস্ট হচ্ছে এইটা, এবং এই স্তরের কম্পিউটারগুলো হোস্ট হচ্ছে এইটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এই যেই কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে রুট নোড বলা হয়। যাকে কি বলা হয়? রুট নোড। একটা বিশেষ স্থানে করা হয়, সেটা রুট নোড। এবং এই টপোলজিতে এই যে কম্পিউটারগুলা এবং যে সার্ভারগুলা, এগুলোকে বিশেষ হাব বা সুইচের মাধ্যমে
যুক্ত করা হয়, এবং এটা তো বললাম বাস এবং স্টার টপোলজির সমন্বয়ে গঠিত, হায়ারার্কিক্যাল এবং সর্বাধিক ব্যবহৃত। এটা কিছু সুবিধা আছে, যেটা হচ্ছে দীর্ঘ দূরত্বের সংকেত প্রেরণ করার কাজে। এটা সাপোজ এখানে তুমি এক্সটেন্ড করতে পারবা, এক্সটেন্ড করে বহুত দূরে তুমি ডেটাটা এক্সটেন্ড করতে পারবা। এটা হচ্ছে ট্রি টপোলজির বেনিফিট, এবং এটাকে তুমি এক্সটেন্ড ইজিলি করতে পারবা। সো যেহেতু এটা স্টার টপোলজি এবং বাস টপোলজির সমন্বয়ে গঠিত, সো আমরা জেনেছিলাম স্টার টপোলজিকে এনি টাইম এক্সটেন্ড করা যায়। সো এটাকে তুমি এনি টাইম এক্সটেন্ড করে এটার দূরত্বটাকে এক্সটেন্ড করতে পারবা, এবং এটার কোনো চেঞ্জ হবে না, এটার ডেটা ট্রান্সমিশন রেটে নো চেঞ্জ এবং নো কলিশন, এবং এটার প্রাইভেসি রেট হিউজ। কিন্তু এটার সাপোজ এখানে যে কোনো নোড বা হোস্ট নষ্ট হয়ে গেল, তো এটার টপোলজির কোনো পরিবর্তন হবে না, টপোলজি নষ্ট হবে না পুরো টপোলজিটা, এবং এটার এক্সপেন্সটা খুব লো। ওকে, তো এখন আসতেছে আমরা মেশ টপোলজিতে। মেশ টপোলজি হচ্ছে প্রতিটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, কিন্তু এখানে যুক্ত থাকার উপর ডিপেন্ড করে মেশ টপোলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হাফ, একটা ফুল। সো হাফ মেশ টপোলজিতে হচ্ছে কি, প্রতিটা কম্পিউটারের সাথে যুক্ত আছে, এটা ঠিক, বাট সরাসরি যুক্ত নেই। সাপোজ আমাদের এই একটা কম্পিউটার, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারে যুক্ত আছে, এবং এটার সাথে এটা যুক্ত আছে, এটার সাথে এটা যুক্ত আছে, এটার সাথে এটা যুক্ত আছে, কিন্তু এইটার সাথে এটার কিন্তু কোনো সরাসরি লিঙ্ক আপ নেই, এটার সাথে এটার কোনো সরাসরি লিঙ্ক আপ নেই, কিন্তু এটা কিন্তু ইন আ সেন্স লিঙ্ক আপ আছে, এই যে এখান থেকে এভাবে লিঙ্ক আছে, কিন্তু সরাসরি কিন্তু কোনো লিঙ্ক নেই। সো এটাকে হাফ মেশ টপোলজি বলে, যেহেতু এখানে প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা কম্পিউটার সম্পর্ক আছে বা লিঙ্ক আপ আছে। সো এটা একটা হাফ মেশ টপোলজি। এবং ফুল মেশ টপোলজিতে হচ্ছে কি, সরাসরি কানেক্টেড থাকতেছে প্রতিটা কম্পিউটারের সাথে। সো এখানে খেয়াল করলে দেখতে পারবা, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারটা যুক্ত আছে, এটা যুক্ত আছে, এটা যুক্ত আছে, এবং এটা যুক্ত আছে, প্রতিটা কম্পিউটারের সাথে এরকম টোটাল সবকটা কম্পিউটার একে অপরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ওকে, সো এটার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, এটা হাই স্পিড, এবং এটার বিকল্প লাইন ইউজ করা যায়। লাইক তোমার এখানের কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল বা কোনো একটা ওয়্যার নষ্ট হয়ে গেল, এখানে তুমি বিকল্প তার ইউজ করে তুমি ডেটাটা ট্রান্সমিট করতে পারতেছো। সো এখানে কি বিকল্প লাইনের সুবিধা আছে। এরপরে তুমি এটার নিরাপত্তা এবং গোপনীয়তাটা অনেক বেশি, এবং এখানে যে ডেটা ট্রান্সমিশন রেটটা, এখানে কম্পিউটার অ্যাড করো বা রিমুভ করো, অলওয়েজ দ্য গতি ইজ দ্য কনস্ট্যান্ট, রিমেন্স দ্য কনস্ট্যান্ট। ওকে, সো তারপরে হচ্ছে তোমার এটার কনফিগারেশনটা বেশ জটিল, এবং এটার এক্সপেন্সটা একটু বেশি হয়ে থাকে। তো এরপরে আমরা দেখব হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজিতে হচ্ছে কি, অনেকগুলো টপোলজির সমন্বয়ে যে টপোলজিটা গঠিত হয় সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এখানে আমরা খেয়াল করলে দেখতে পারবো, এখানে একটা স্টার টপোলজি গঠিত আছে, এখানে একটা স্টার টপোলজি, এখানে একটা স্টার টপোলজি, অনেকগুলা টপোলজি, 3টা টপোলজি, এখানে কিছু ব্রিজ আছে, এই ব্রিজের মাধ্যমে 3টা টপোলজি একসাথে কানেক্টেড, এবং এই ব্রিজগুলা একসাথে দেখছো এখানে রিং টপোলজিতে আছে, এবং এগুলো আলাদা আলাদা করে একটা স্টার টপোলজি। সো এরকম বিভিন্ন ধরনের টপোলজি একসাথে গঠিত হয়ে যেই টপোলজিটা গঠিত হয় সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজির সুবিধা আছে কিছু, যে এটিতে কোনো একটি অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না, এবং টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সম্প্রসারণ করার সুযোগ রয়েছে। এবং কিছু অসুবিধা আছে, যে এটা হাইব্রিড টপোলজি বড় অসুবিধা হলো এই নেটওয়ার্কের নকশাও ডিজাইন করা খুব টাফ, এবং আর্কিটেকচার দ্বারা ডিজাইন করতে হয়, যেটা খুবই কঠিন, এবং ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল প্রকৃতির হয়ে থাকে এটার। এবং হাইব্রিড নেটওয়ার্কের প্রচুর ক্যাবলিং এবং নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদির প্রয়োজন করা কাঠামোর ব্যয় খুব বেশি হয়। এই হচ্ছে আমাদের টোটাল টপোলজি, 6টা টপোলজি নিয়ে আলোচনা করলাম এখানে: হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি এবং বাস টপোলজি। সো এরপরে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, দেন আমাদের চ্যাপ্টারটা ক্লোজ। ওকে, সো ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে, এটা একটা ইন্টারনেট ভিত্তিক একটি পরিষেবা, যেটার মাধ্যমে তোমাকে বিভিন্ন ধরনের রিসার্চ, কম্পিউটিং সেবা, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার প্রভৃতি সেবা সহজে ক্রেতার সুবিধা মতো এবং চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ প্রদান করা হয়। সোজা কথা, তোমাকে যে কোনো সফটওয়্যার, স্টোরেজ অথবা সার্ভার রেন্টে দেবে, এটা হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং তুমি আইক্লাউড কিনো, গুগল স্টোরেজ বা গুগল ফটোজের যে স্টোরেজ কিনো, এইগুলো তোমার কাইন্ড অফ ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ। ওকে, সো
ক্লাউড কম্পিউটিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা রিসোর্স অ্যাক্সেসিবিলিটি, তারপর হচ্ছে তোমার অন ডিমান্ড এবং পে অ্যাজ ইউ গো। ওকে, সো রিসার্চ অ্যাক্সেসিবিলিটি কি? এটা হচ্ছে ছোট বা বড় যে কোনো ক্রেতার সকল ধরনের চাহিদা মেটাতে হবে। ওকে, এটা রিসোর্স অ্যাক্সেসিবিলিটি কি? বড় বা ছোট যে কোনো ধরনের ক্রেতার চাহিদা মেটাতে হবে। আর অন ডিমান্ড হচ্ছে কি? ক্রেতা যখন চাইবে ঠিক তখনই সেবাটা দিতে হবে এবং ক্রেতার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। ওকে, সো এবং হচ্ছে পে অ্যাজ ইউ গো, এটি একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে পূর্বে থেকে যে কোনো পেমেন্ট করতে হবে না, ক্রেতা যতটুকু রিসার্চ ব্যবহার করবে ঠিক ততটুকুর জন্য পেমেন্ট করতে হবে। ওকে, সো আবার একটু রিভিশন দিই যে রিসোর্স অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কি? তোমার ছোট বড় যে কোনো ক্লায়েন্টকেই তোমার সেবা প্রদান করতে হবে এবং অন ডিমান্ডটা হচ্ছে তোমার ক্রেতা বা ক্লায়েন্ট যখনই তোমার চাইবে এবং যেটাই চাইবে সেটা চাহিদা তোমার পূরণ করতে হবে। এবং পে অ্যাজ ইউ গো কি? তোমার ক্রেতা যতটুকু ইউজ করবে, এটা পূর্বে থেকে তোমার কোনো প্রিপেইড সিস্টেম না, যতটুকু ইউজ করবে ঠিক ততটুকুর জন্য পেমেন্ট করবে। এরপর আমরা দেখব ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। সো ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হচ্ছে কি? এটা যে কোনো স্থান থেকে যে কোনো সময় সেবা গ্রহণ করা যায় এবং এটা বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করে কোনো ব্যক্তি বা কোম্পানির খরচ কমানো যায় এবং এটা অপারেটিং খরচ তুলনামূলক কম এবং ক্লাউডে সংরক্ষিত তথ্য যে কোনো সময় যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায় এবং এটার নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা সব থেকে বেশি। এরপর তোমার ক্লাউড কম্পিউটিংয়ের অসুবিধা আছে, যেমন তোমার ডেটা প্রোগ্রাম অ্যাপ্লিকেশনের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। এরপর এটি খুব বেশি দ্রুতগতি সম্পন্ন না এবং তোমার ইন্টারনেট বা আবহাওয়াজনিত কারণে যদি ইন্টারনেটের বিঘ্নিত ঘটে ওকে, তাহলে সার্ভিসের বিঘ্নিত হবে এবং ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারী তার সার্ভিস থেকে বঞ্চিত হয়। যেহেতু এটা ক্লাউড বেসড বা সার্ভার বেসড, সো এটার গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার বা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে এবং তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষিত হচ্ছে এটা তোমার জানার কোনো ওয়ে থাকে না। এই হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিংয়ের অসুবিধা। সো আমরা টোটাল চ্যাপ্টার 2টা সব কিছু জেনে ফেললাম এবং একদম ইন ডেপথে গিয়ে আমি তোমাদের সব কিছু খুঁটিনাটি আলোচনা করেছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কিপ লার্নিং, স্টে সেফ, বাই।